ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করি তাইলে। দেখো এখানে বলছে লজিক গেট, মৌলিক গেট, এই এই রিলেটেড কথা নিয়ে, মানে পার্ট 11 মূলত গত ক্লাসে তোমার মোটামুটি একটু দেখিয়ে দিছিলাম যে লজিক গেট কাকে বলে। লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। সো এটা হলো প্রথম কথা। আর এখানে ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি বলতে একটা কথা আছে, এটার পূর্ণরূপ হলো ইন্টিগ্রেটেড সার্কিট, মানে সংযোজিত বর্তনী বলা হয় এটারে, ইন্টিগ্রেটেড সার্কিট, গ্রেটেড সার্কিট। ঠিক আছে, এটা হলো একটা পূর্ণরূপ, এটা মনে রাখো একটু। আর লজিক গেটের প্রকারভেদ তোমারে পড়ানো হয়েছিল, মনে করে দেখো। লজিক গেট নর্মালি মৌলিক গেট ছিল, যৌগিক গেট ছিল, অ্যান্ড, অর, নট, তাই না? মনে পড়ে? আর যৌগিক গেটগুলো নর্মালি আবার দুই প্রকার ছিল, একটা বিশেষ গেট ছিল, একটা এক্সর গেট, এক্স নর গেট, আর সার্বজনীন গেট ছিল ন্যান্ড গেট এবং নর গেট। সো আমরা এগুলা সম্পর্কে বিস্তারিত ইনশাল্লাহ পড়ব। আমি বলছিলাম মৌলিক গেট কাকে বলে, যে সকল গেট দ্বারা বুলিয়ান আলজেব্রার মৌলিক অপারেশনগুলোর কাজ করা হয় তাকে বলা হয় মৌলিক লজিক গেট। আচ্ছা, এটা হলো তিন প্রকার, এটা ডিজিটাল ইলেকট্রনিক্স ইউজ করা হয়। একটা হলো অর গেট ছিল, একটা অ্যান্ড গেট ছিল, নট গেট ছিল। আমি শুধু জাস্ট রিভাইজ বলে আইতেছি, মনে করে আইতেছি তোমারে। আর কোনো প্রবলেম হলে না বুঝলে বললো যে আঙ্কেল এটা একটু বিস্তারিত করেন, আমি আবার করব, সমস্যা নেই। আমাদের অর গেটের কাজ ছিল হলো যৌক্তিক যোগের কাজটা করতে পারতো, তাই না? যৌক্তিক যোগের কাজ। আচ্ছা, সেখানে আমি বলছিলাম যে একটি ইনপুটের মান 1 হলে, আউটপুটের মান 1 হলে, অন্যথায় সেটা 0 হয়। যেমন এটা বলছিলাম 0 + 0 মানে 0 হয়, তারপরে 0 + 1 মানে 1 হয়, 1 + 0 মানে 1 হয়, 1 + 1 মানে 1 হয়, মনে আছে না? এরকম যেমন আমরা দুই ইনপুট বিশিষ্টর জন্য এ এবং বি এর জন্য নিয়েছিলাম। এই দেখো আমি এই চিহ্নটাই তোমারে দেখাইতে চাইছিলাম যে আমাদের লজিক গেট অর গেটের চিহ্নটা কেমন হয়। অর গেটের চিহ্ন দেখো এই যে এরকম, তাই না? ত্রিভুজের মতো হয়, এবং এটা এ এফ ইকুয়াল এ প্লাস বি, এটা অর গেটের চিহ্ন, তাই না? আচ্ছা, আর এখানে সত্যক সারণী, যেটা বলা হয় সত্যক সারণী, একটা টেবিল আছে, এর বলা হয় সত্যক সারণী। আমরা সত্যক সারণী দিয়ে এটা জাস্টিফাই করতে পারি, এ আর বি। তা আমি বলছিলাম এ আর বি থাকলে এরকম ইনপুট যেহেতু দুইটা আছে, এ আর বির ক্ষেত্রে তুমি বির জন্য যে ইনপুটগুলো নিবে সেটা হলো 0 1 0 1, আর এর জন্য যেটা ডানে বামে থাকবে সেটা হলো 0 0 1 1। আর ধরো এখানে যদি আরেকটা থাকতো তাহলে কি লিখতা? 4টা 0 4টা 1। বুঝাতে পারছি? হ্যাঁ, এরকম সিস্টেমে এগিয়ে আর কি। সো এটা হলো সত্যক সারণী। আর আমরা সুইচিং সার্কিটের কথা বলছিলাম। এই যে সুইচিং সার্কিটের কথা আমি তোমার সেদিন বলছিলাম আর কি, একটু বোঝার জন্য, যে দেখো এ আর বি এখন এই দুইটা বিচ্ছিন্ন অবস্থায় আছে। বিচ্ছিন্ন অবস্থা মানে কি? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে 0 + 0, তার মানে আমাদের এখানে বাল্বটা কি জ্বলবে না জ্বলবে না? জ্বলবে না, কারণ এখানে তো আমাদের আউটপুট ভ্যালুটা 0 আসতেছে, তাই না? আচ্ছা, এখন ধরো একটা লাগাই দিলাম, বলো এর লাগাই দিছি, বি ধরো 0, এর লাগাই দিছি বি 0, হ্যাঁ জ্বলবে অবশ্যই। তাহলে ধরো এ আমরা বন্ধ করে দিছি, এবার বি রে জ্বালাই দিছি, তাহলে কি হবে? এবার দুইটাই যদি জ্বালাই দেই, দুইটাই যদি লাগাই দেই, হ্যাঁ এটাই হলো আমাদের, হ্যাঁ ভেরি গুড, এটাই হলো আমাদের অর, সুইচিং সার্কিট অফ অর ছিল। অরের লজিকটা এরকম ভাবে কাজ করে, এবং অরের সার্কিটটা কেমন হয় এই জিনিসটা একটু মনে রাখবা, অরের সার্কিটটা কেমন হয়, ঠিক আছে? তাহলে আমরা 3 ইনপুটের জন্য করতে পারি। দেখো 3 ইনপুটের জন্য এই যে এ বি সি 3টা ইনপুট নিবে, ফল পাইলে এই যে আমাদের সত্যক সারণী, আমি বলছিলাম সত্যক সারণী কেমন হবে, 0 1 0 1 0 0 0 1, তারপরে 0 0 1 1, তারপরে 4টা 0 4টা 1, মনে আছে না? এখানে দেখো একই সিস্টেমে, এটা কি বলতে হবে? আর এই দেখো একই সিস্টেমে না? আচ্ছা ঠিক আছে, এন্ড গেট আসো। এন্ড গেটের জন্য আমরা বলছিলাম যৌক্তিক গুণের কাজ করে। এন্ড জানি কিসের কাজ করে? গুণের কাজ। যেমন এটা কিভাবে কাজ করবে, আমি যদি বলি 0 × 0 তার মানে রেজাল্ট 0, 0 × 1 তার মানে রেজাল্ট 0, আর 1 × 0 তার মানে রেজাল্ট 0, একমাত্র 1 × 1 তার মানে রেজাল্ট অ্যাক্টিভ 1। তার মানে দুইটাই যদি উভয় যদি 1 হয়, উভয় যদি অ্যাক্টিভ হয়, ওই ক্ষেত্রে একমাত্র এন্ড গেট কাজ করবে, তাই না? তাহলে তুমি দেখো, হ্যাঁ এখানে 2 ইনপুট বিশিষ্ট আসো, তুমি এ আর বি এর জন্য আসো 2 ইনপুট বিশিষ্ট, এই যে হইছে সত্যক সারণী আসো 0 1 0 1, তো 0 0 0 হইছে, এই যে দেখো আমাদের মিলছে না? সুইচিং সার্কিট আসো, দেখো এটার সুইচিং সার্কিট আর ওরের সুইচিং সার্কিট কি এক হইছে? না, হ্যাঁ এটা মনে রাখতে হবে, এই ব্যতিক্রমটা জানি মনে থাকে। হ্যাঁ এটা প্যারালাল, ওইটা দেখো প্যারালাল ওয়েতে ছিল,
আর এটা হলো তোমার একই সরল রেখার উপর অবস্থিত হবে, মানে একই রেখার উপর অবস্থিত হইতে হবে। এটা হলো তোমার এন্ড গেট। তো এবার দেখো তুমি যদি এ রিঅ্যাক্টিভ করো, বি যদি 0 মারো, তাহলে কি জ্বলবো বাল্ব? তাহলে হবে না। সম্ভব না। দুইটাই একমাত্র অ্যাক্টিভ করা উচিত, দুইটাই অ্যাক্টিভ করলে তখন অ্যাক্টিভ হবে, তাই না? সো 3 ইনপুটের জন্য করবা ইনশাআল্লাহ। এই যে একবার দেখলেই মনে পড়বে ইনশাআল্লাহ, বলার দরকার আছে? না না, এটা ওকে, ভেরি গুড। আর নট গেটের কাজ ছিল কি? নট গেটের হচ্ছে যুক্তি পূরকের গেট, মানে এখানে যদি অ্যাক্টিভ হিসাবে 1 থাকে, ইনঅ্যাক্টিভ হিসাবে 0 হয়ে যাব, আবার 0 থাকলে 1 হয়ে যাবে, মানে উল্টা। নট হলো উল্টার কাজ করে, বিপরীত কাজ। এই যে এখানে বলছে দেখো, ইনপুট সংখ্যা যদি 1 হলে আউটপুট 0 হবে, অথবা ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। ঠিক আছে স্যার? এই চিহ্নটা মনে রাখো। দেখো নট গেটের চিহ্নটা কেমন হয়? এ যেভাবে যায় এটা তার উল্টাভাবে হয়, এফ এ নট হয়ে যায়, তাই না? 0 দিলে 1 হয়, 1 দিলে 0 হয়। সুইচিং সার্কিট দেখছো? এটার সুইচিং সার্কিট কিন্তু মাঝখান বরাবর কাজ করে, তাই না? ওকে, ঠিক আছে, বুঝছো তাহলে? এবার আমরা সার্বজনীন গেট শিখি, বা বিশেষ গেট বলে এটার আমরা শিখি, সার্বজনীন গেট বা বিশেষ গেট। আচ্ছা, দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করা হয় তাকে যৌগিক বলে। যেমন এন গেট প্লাস নট গেট মিলে ন্যান গেট হয়। মনে পড়ে? নট প্লাস এন দুইটা মিলে এই যে দেখো ন্যান গেট হয়, তাই না? তাই না? তার মানে সার্বজনীন গেট হিসাবে আমাদের ন্যান গেট থাকে আর নর গেট থাকে, আর বিশেষ গেট হিসাবে এক্স অর থাকে, এক্স নর গেট থাকে। আর মেইন কথা হলো তোরে নট প্লাস অর দিলাম, তাহলে বলো তো এটা কোন গেট হবে? নর গেট হবে। ওকে, তার মানে অর গেটের বিপরীত করলে, মানে অর গেটকে যদি নট গেটের ভিতরে প্রবেশ করাও তাহলে সেটা নর গেট হয়ে যায়। এন্ড গেটকে তুমি যদি নট গেটের ভিতরে প্রবেশ করাও সেটা ন্যান গেট হয়ে যায়, নরমাল। বুঝছো? এরপরে দেখো সার্বজনীন গেট, যে গেট, আচ্ছা আমরা আবার জয়েন করি। ওকে, দেখো তাইলে আমরা এবার সার্বজনীন গেট পড়ি। হ্যাঁ, শোনা যায়? দেখো, যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ এন গেট, অর গেট এবং নট গেটের যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। এটা পরীক্ষায় আসে, তোমার এটা খতে আসবে 2 নম্বরে। ওরা বলবে সার্বজনীন গেট কাকে বলে, তুমি তখন এটা বলবা যে গেটের সাহায্যে এন গেট, অর গেট, নট গেট সবাইকে বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। এবং এটাও জিজ্ঞেস করতে পারে যে ন্যান কে কেন বা ও নর কে কেন সার্বজনীন গেট বলা হয়, তখন তুমি বলবা ন্যান ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয় কারণ শুধুমাত্র ন্যান গেট বা শুধুমাত্র নর গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো লজিক গেট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেট তৈরিতে খরচ কম বিদায় ডিজিটাল সার্কিটে এই গেট বেশি ব্যবহৃত হয়। যেমন ন্যান গেটের চিহ্নটা কীরকম আসছে আর নর গেটের চিহ্নটা কেমন আসছে। তুমি যখন খাতায় লিখবা তুমি দেখবা ন্যান গেটের চিহ্নটা ডির মতো আসবে, ডি ডি প্লাস নট দিবে। আর তুমি যখন লিখবা নর গেট তখন দেখবা এরকম চিহ্ন আসছে। ঠিক আছে? আচ্ছা, দুইটা চিহ্ন ইম্পর্টেন্ট, মনে রেখো। নর গেট কাকে বলে? নর গেট একটি যৌগিক গেট যা অর গেট ও নট গেটের সমন্বয়ে গঠিত। এটা দেখো নর গেট কিভাবে হয়েছে। একটা অর গেটকে যখন আমরা নট গেটের ভিতরে প্রবেশ করাই তখন সেটা তার বিপরীত হয়ে যায়, মানে এ প্লাস বি আছে সেটা বার হয়ে গেছে, এই হলো নট গেট। আর আমরা যদি ন্যান গেটের কথা বলি তাহলে ন্যান গেট কেমন হবে বলো তো দেখি? এটা তো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আমরা আগে নর গেট সম্পর্কে পড়া শেষ করি। তো এটা নর গেট হইলো, তো নর গেটের দেখো এই নর গেটটা তুমি এইভাবেই লিখতে পারো আবার এইভাবে লিখতে পারো। এখন আমাদের নতুন ভবিষ্যৎ, মানে আমাদের এখনকার যে প্রজন্মটা বা এখন যে ইলেকট্রনিক ডিভাইসগুলা তারা কি শর্টকাট ওয়ে খুঁজে নাকি একদম বিস্তারিত ওয়ে খুঁজে? কোনটা, মানে তুমি কোনটা খুঁজো? শর্টকাট। সো আমি কেন তাহলে এটা ইউজ করব? আমি অবশ্যই এটা ইউজ করব।
আমি একদম এই চিহ্ন দ্বারা বুঝাইয়া দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে, সেইটাই বলছে যে নর গেট দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে, একটি মাত্র আউটপুট লাইন থাকে। নর গেটকে যৌগিক গেট বা সার্বজনীন গেট বলা হয়। তো দুই ইনপুট বিশিষ্ট যদি তোমারে নর গেট এক্সপ্লেন করতে বলে পারবা না। এই যে দেখো তো দুই ইনপুট বিশিষ্ট আমরা নর গেট নেই, এ নিলাম বি নিলাম, দেখো নর গেটের কেমন হলো আর এটার আউটপুটটা কেমন হয় দেখো তো। এই আউটপুটটা একটু ভালো করে বুঝো। এখানে 0 ইনটু মানে 0 প্লাস 0, 0 প্লাস 0 আগে ছিল কি 0 হইতো, তাই না স্যার? হ্যাঁ এইখানে উল্টা সাব্বাস 1 হবে। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টাটা হয়ে যায়, ঠিক আছে। এখানে এইভাবে এটা মনে রাখো যে আমাদের অর গেটের যে রেজাল্টটা ছিল তার উল্টাটা হয়ে যায় আমাদের নর গেটে আর কি। হ্যাঁ, আর সুইচিং সার্কিটটা দেখো, সুইচিং সার্কিট কিন্তু অর গেটের মতোই আছে, বাট এখানে নট মানে ইনঅ্যাক্টিভ, মানে নট উল্টা অনুপাত আসে দেখে এটা মাস বরাবর ঢুকছে। তুমি শুধু মনে রাখবা যে নট হওয়ার কারণ হলো মাঝখান বরাবর ঢুকছে, এবং অর হওয়ার কারণ হলো সেটা প্যারালাল হইতে কাজ করছে। এটা মনে রাখবা, তাইলে মনে থাকবো। সুইচিং সার্কিটটা কি বুঝছো? নট গেটের জন্য মাঝ বরাবর ঢুকছে, কারণ নট গেট কিন্তু মাঝ বরাবর ঢুকে। দেখো তুমি একটু খেয়াল করো সুইচিং সার্কিট, এই দেখো নট মানে নো এন মানে মাঝ বরাবর ঢুকতে হবে, এবং অর মানে সেটা প্যারালাল হইতে হবে, ব্যাস আর কিছু লাগে না। ও এর জন্য এটা প্যারালাল হচ্ছে প্লাস স্ট্রেন হয়ে এই মাঝখান বরাবর ঢুকছে। ইয়েস, দেখো দুইটা প্যারালাল হইতে আছে এবং মাঝ বরাবর ঢুকছে, যার কারণে সেটা নট কে ফলো করছে এবং অর কে ফলো করছে, দ্যাটস মিন নর হইছে। ওকে, হ্যাঁ তাহলে তিন ইনপুটের জন্য একই কথা বলবা তুমি। এই যে দেখো আমাদের সার্কিট, সত্যক সারণী, সুইচিং সার্কিট, কোনো ডাউট আছে? না এবার ন্যান্ড গেটে আসো। তো ন্যান্ড গেটের কাহিনী তো স্যার শুধু এই ইনটুর কাজই করবে। এখানে কিভাবে তৈরি হবে? আমাদের নট কাজ করবে, প্লাস কে থাকবে বলো তো? এন থাকবে, দ্যাটস মিন্স ন্যান। ওকে, ন্যানের জন্য দেখো তাহলে দুই ধরনের আছে। একটা হলো আমাদের এন কে যদি আমরা নট গেটের ভিতরে প্রবেশ করাই তাহলে সেটা দেখো কি রকম হয়ে গেছে, হয়েছে না? চিহ্ন মনে পড়ছে তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, দুই ইনপুটের জন্য তুমি আসো। দেখো ন্যান্ডের নট এন মানে মাঝ বরাবর ঢুকছে না? হ্যাঁ এবং এন্ড এর জন্য কিন্তু একই সরল রেখা বরাবর হওয়ার কথা আছে। হ্যাঁ একই সরল রেখা বড়, তাহলে মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে তো? জি আঙ্কেল। ওকে, আর এখানে দেখো আমাদের আউটপুট এন্ড এর জন্য তুমি যে মানটা পাইতে তারে উল্টায়া দিবা, শুধু দেখবা সেটার আউটপুট পেয়ে গেছো। ওকে, তাহলে তিন ইনপুটের জন্য আসো, একদম নরমাল, এগুলা একদম খুব ইজি। এই যে সার্কিট দেখো, আমাদের সত্যক সারণী দেখো, এই যে দেখো হইছে। ওকে, এখন আমরা তাহলে বিশেষ গেটে আসি। বিশেষ গেটটা আমরা একটু বিশেষভাবে পড়ি। বিশেষ গেট, ঠিক আছে? ওকে, বিশেষ গেটটা দেখো। বিশেষ গেট হলো দুই প্রকার, একটা হলো এক্স অর গেট আর একটা হলো এক্স নর গেট। মূলত এক্স অর গেট হলো এক্সক্লুসিভ মানে বিশেষ, এটা তো জানো, এক্সক্লুসিভ অর, আর এক্সক্লুসিভ নর। তো এক্সক্লুসিভ অর হইল ওই অর গেটের মতোই চিহ্ন হবে, আমাদের যে অর গেটের চিহ্ন ছিল সেটাই হবে, শুধু তার আগে আরেকটা দাগ দিবে, এরকম আরেকটা দাগ হবে, এটা হলো এক্সক্লুসিভ অর গেট। আর এক্সক্লুসিভ নর হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম থাকবে, এটা হলো তোমার এক্সক্লুসিভ অর। আর নর কখন হবে? এক্সক্লুসিভ অরেরই শুধু বিপরীত করবা, মানে এই যে একটা শূন্য মারবা, নটের একটা চিহ্ন যে আছে ওইটা যখন ইউজ করবা তখন তারে বলা হয় এক্সক্লুসিভ নর। বুঝাইতে পারছি? তাহলে দেখো এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেটও বলা হয়। এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেটও বলা হয়। এটি একটি যৌগিক গেট যা অ্যান্ড, অর এবং নট গেটের সমন্বয়ে গঠিত। এই গেটের মাধ্যমে বিভিন্ন ইনপুট ভিড় তুলনা করে আউটপুট সংকেত পাওয়া যায়। ইনপুটের বিজোড় সংখ্যক 1 থাকলে, এটা মেন ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখবা। ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট 1 হয়, অন্যথায় 0। এটা খুবই দামি কথা। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়, আমি শিখাবো, টেনশন নাই, শুধু এটা মনে রাখো। আর এক্সঅর গেটকে নর্মালি এই চিহ্ন দ্বারা ইউজ করা হয়, মানে প্লাস চিহ্ন দিবে এবং তার আবার বৃত্ত দিয়ে ভরাট করবা, এটা এক্সঅর গেটের চিহ্ন।
যেমন এ প্লাস বি লিখতাম আগে, বাট ওটা লিখবা না, এবার এ প্লাস লেখার পরে এরকম বৃত্ত দিয়ে ভরাট করবা, দ্যাটস এটা এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে, এখানে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট পাওয়া যায়। এক্সঅর গেটকে যৌগিক গেট এর বিশেষ গেটও বলা হয়। এখন দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেট আমরা ব্যাখ্যা করি। তো এক্সঅর গেটে আমি বলছিলাম যে তুমি এ নিবে আর কি নিবে, বি নিবে, দুইটা ইনপুট হিসেবে এ আর বি নিলে, তাইলে দেখো এটার চিহ্নটা কেমন হবে স্যার, আমাদের অর গেটের মতোই হবে, শুধু এখানে এই চিহ্নটা আসবে, তার মানে এ প্লাস এরকম চিহ্ন। ঠিক আছে, চিহ্নটা বুঝছো তো? চিহ্ন কিন্তু কারোর সাথে মিল না এখন। আচ্ছা, এবার সত্যক সারণীতে আসো তুমি। তো সত্যক সারণীতে আমি তোমার একটা ক্লু মনে রাখতে বলছি, সেই ক্লুটা হলো ইনপুটে, যে এটা ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে সেই ক্ষেত্রে আউটপুট অ্যাক্টিভ হবে, মানে 1 হবে। আমারে বলো এই দুইটা জোড়ায়, যে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা জোড়া, এই জোড়া ইনপুটে দুইটাই 0, এনে কি বিজোড় সংখ্যক 1 আছে? মানে একটা কি 1 আর একটা 0 এরকম হইছে? তাহলে ফলাফল 0। এখানে বলো একটা 1 আর একটা 0 আছে, তার মানে বিজোড় সংখ্যক 1 আছে না? অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ। আর এখানে ডাবল 1 আছে, তার মানে বিজোড় সংখ্যক 1 তো ফলো করে নাই, যার কারণে এটা ইনঅ্যাক্টিভ। বুঝাইতে পারছি? ওকে, তাহলে 3 ইনপুটের জন্য যদি এরকম আসে তাহলে পারবা না 3 ইনপুট দিয়া? যদি এটা আসে না, আমি জাস্ট একটু বললাম আর কি, 3 ইনপুটের জন্য এরকম ভাবে নাই, 2 ইনপুটের জন্য সবচেয়ে বেশি, এই ছোট্টখাটো জিনিসগুলো লাগে বেশি। এখন আমি এখান থেকে দেখো একটা ট্রুথ টেবিল থেকে একটা ফাংশন তৈরি করব। এই ফাংশনটা কেমন, এক্সঅর গেটের শক্ত সারণী থেকে আমরা এসওপি মেথড সাহায্যে, এসওপি মেথডটা এখানে শুধু বলছে, ওই মেথডটা আমাদের দরকার নাই, আমরা শুধু বলবো এখান থেকে একটা বুলিয়ান ফাংশন তৈরি করব। এই বুলিয়ান ফাংশনটা কেমন, যেমন এখানে একটা রেজাল্ট দরকার, এফ এর একটা রেজাল্ট, এফ এর রেজাল্ট অ্যাকচুয়ালি কি আছে বলো? এফ এর রেজাল্ট আছে কি এ এক্সক্লুসিভ বি আছে না? বাট এটারে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি। তুমি আমারে বলো, এই যে এখানে যে 1 পাইছিলে, এই যে দেখো রেজাল্টে যে 1 পাইছিলে, এই 1টা তুমি কে অ্যাক্টিভ হওয়ার জন্য পাইছিলে? এই 1টা পাইছিলে কে তখন অ্যাক্টিভ ছিল আর কে ইনঅ্যাক্টিভ ছিল? হ্যাঁ, ভেরি গুড। তার মানে এ হলো ভালো ছিল না, এ হলো খারাপ, বি হলো ভালো। কারণ আমি বলি যে 1 অ্যাক্টিভ মানে আমার পক্ষে থাকা, কারণ আমি আউটপুট হিসেবে ধরো 1 চাই, আমার পক্ষের মান চাই, যে আমার পক্ষের ভ্যালু হিসেবে এবার সারা দিছে কে? বি দিছে না? হ্যাঁ, এই জন্য বি হলো ভালো, আর এ সারা দেয় নাই, এ ইনঅ্যাক্টিভ, এই জন্য এ হলো আমাদের ইনঅ্যাক্টিভ। এই জন্য আমরা এ নট বি লিখবো, এটার কয় এ পূরক বি অথবা এ নট বি। বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝছো? পরের ডায় আসো, পরের ডায় অ্যাক্টিভ হয়েছিল কার জন্য? হ্যাঁ, এ ভালো বি খারাপ, তাই না? তাহলে এখান থেকে আর টোটাল রেজাল্টটা কি দাঁড়াইলো? এটা তো অর গেটের রেজাল্ট, মানে নর গেট, এক্সক্লুসিভ অর গেট। তো এক্সক্লুসিভ অরের কাজ কি? যোগের কাজ করা না? এই ফাংশনটার এবার যোগ দ্বারা দিয়ে দাও। তার মানে আমরা এই এক্সক্লুসিভ এ প্লাস বি এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট। এটা হলো আমাদের আরেকটা সরলীকরণ মান। বুঝাইতে পারছি? এক্সক্লুসিভ অর গেটের সরলীকরণ মান হলো এটা কিন্তু লেখা যায়, কি লেখা যায়? এ নট বি প্লাস এ বি নট। মনে রাখবো? তুমি এটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো। এখন আমাদের প্রয়োজন সাপেক্ষে মাঝে মাঝে আমরা এটা খাটামো, আবার মাঝে মাঝে এটা খাটামো। বুঝাইতে পারছি? না না, আমরা এটা নিয়ে কাজ করব না, আমরা অ্যাক্টিভ ভ্যালু নিয়ে কাজ করব। আমাদের ডিজিটাল সার্কিট কিন্তু অ্যাক্টিভ ভ্যালু নিয়ে কাজ করে অল টাইম। বুঝাতে পারছি? হ্যাঁ, তোমার কারেন্ট যখন তোমার কাছে যখন কারেন্ট আছে, তোমার তো কারেন্টই দরকার।
কারেন্ট নাই, তোমার কোনো কারেন্টের দরকার আছে? ওই কারেন্টের কোনো দাম আছে দেশে? মানে জিনিসটা বুঝো, একটা সার্কিট তোমারে সার্ভিস দিতেছে, তোমার ফোন তোমারে সার্ভিস দেয়, দ্যাটস মিন তার মধ্যে চার্জ আছে, সে অ্যাক্টিভ, এটা তোমার জন্য প্রয়োজন, তোমার দরকার। কিন্তু যেটা চার্জ নাই, যেটা তোমার সার্ভিস দিতেছে না, তারা কি তোমার দরকার আছে? ওটা কি মানুষ, ওই ডিজিটাল ডিভাইস মানুষ কি তার কাছে রাখে? সেটা যত দামি হোক ওটা ফালায় দেয় না? সো এখানেও আমাদের এরকম সত্যক সারণী থেকে আমাদের ওয়ানের ভ্যালুগুলাই দরকার, অ্যাক্টিভ ভ্যালুগুলো দরকার, আমরা ইনঅ্যাক্টিভ ভ্যালু নিব না। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা একটু সার্কিট আঁকাই, লজিক্যাল সার্কিট। সো লজিক্যাল সার্কিট কিভাবে আঁকায় এটা এখন তুমি কতটুকু জানো আমি জানি না। লজিক্যাল সার্কিট কি আঁকান জানো? মোটামুটি জানি। আচ্ছা, তারপরে আমি একটু দেখিয়ে দিই। মনে করো এই ফাংশনের জন্য আমাদের যেটা আসছিল, এর সহজ, একবারে সহজ। একটা ফাংশন থেকে লজিক্যাল সার্কিটে যাওয়া যায় বা ফাংশন তৈরি করা যায়। যেমন এফ ইকুয়াল, ধরো যে আমাদের কি আছে, এ নট বি আছে আর এ বি নট আছে, তাই না? তো আমাদের ইনপুট হিসাবে কি কি আছে, এ আর বি আছে না? ওকে, তো আমাদের এখানে এ নট দরকার। এ নট যখন তুমি চাও তখন এই যে এরকম নট চিহ্ন দিতে হয়, এই যে এরকম নট চিহ্ন, এ নট বানাইলেন। আবার বি নট যখন দরকার তোমার, বি নট যখন দরকার তখন আমরা লিখতে পারি হলো বি নট, ব্যাস। এবার তোমার দেখো যে এ নট বি এটার সাথে কি সম্পর্ক, ইনটু সম্পর্ক না? হ্যাঁ, তুমি ছোট থেকে ছোটগুলো আগে নিবে, আগেই সবগুলা ফাংশন নেওয়ার দরকার নাই, তুমি ছোট ছোট ফাংশনগুলো একত্র করো। তাহলে আমরা এ নট নিলাম, তারপর আমরা বি নিলাম। হ্যাঁ, এখন এটার মধ্যে কি সম্পর্ক, ইনটু মানে এন্ড গেট, তাই না? হ্যাঁ, ওকে। আর এ বি নট মানে আমরা নিব এ ফাংশন এবং বি ফাংশন, বি বার আর কি। আচ্ছা, এ বি বার। এখন এই দুটো আবার যোগ আছে, যোগ মানে কোন চিহ্ন বলো? ওকে, অর গেট, এই যে অর গেট নিলাম। ওকে, ডান। তার মানে এ নট বি প্লাস এ বি নট, বুঝাইতে পারছি স্যার? দেখো এটা এখানে এই যে চিহ্ন আছে, সো আশা করি বুঝতে পারছো। এই যে এই এক্স স্কয়ারের মধ্যে কয়টা এন গেট আছে, দুইটা এন গেট আছে আর একটা অর গেট আছে, তাই না? ওকে, এ বি সি তিনটার জন্য তাহলে সেম ভাবে সার্কিট আঁকাবে ইনশাআল্লাহ। এই যে দেওয়া আছে এখানে, এভাবে ফাংশন বের করতে পারবে না? এই যে ফাংশন বের করতে পারবে না? ঠিক আছে, এবার এক্স নর গেটে আসো। আমাদের এক্স নর গেট হইল এক্সক্লুসিভ নর গেট, মানে আমাদের যে নর গেট আছে সেটার এক্সক্লুসিভ আকার। এটা হইলো তোমার যে আমাদের যে অর গেট আছে, মানে নর গেট আছে, তারও যদি তুমি নট গেটের ভিতরে ইনপুট করো তাইলে দেখবা সেটা এক্সক্লুসিভ হয়ে গেছে। মানে আমাদের যে এই যে নর গেট আছে না, তারে তুমি শুধুই করবা উল্টা করে দাও, মানে উল্টা করে দাও, তাইলে দেখবা যে এক্সক্লুসিভ নর গেট হইছে। মানে এক্স, হ্যাঁ, এক্স অর গেট আছে না, ওই এক্স অর গেটে নটের ভিতরে ইনপুট করো। এখন মনে হয় বুঝতে পারছো? হ্যাঁ, তাইলে দেখবা এক্স নর গেট হইছে, বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই এক্স অর এর উল্টাটা হবে এক্স নট। এই যে দেখো, এই যে এখানে চিহ্ন দিছে, যে আমাদের একটা পুটুলি গোলা বৃত্ত দিছে, তাহলে আমাদের এক্স নর গেটের এক্স অর গেটের কি ছিল বলো? ফাংশনটা এরকম ছিল না, যে এ প্লাস বি এরকম। বাট এবার কি হয়েছে, পূরক হয়ে গেছে, এই যে এরকম। বুঝাতে পারছি? এখানে হইলো ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট 0, উল্টা। দেখো আগের বার কি ছিল, ইনপুটে বিজোড় সংখ্যক যদি 1 থাকতো তাহলে আউটপুট 1 হইতো, এবার কিন্তু উল্টা হয়েছে। বুঝাইতে পারছি? সো এখানেও তাহলে সেম কথা আছে, এ বি সি এর জন্য সেম কথা বের করবা, আমাদের ফাংশন বের করতে হবে। এখানে অ্যাক্টিভ বলো, কার কার জন্য অ্যাক্টিভ আছে বলো তো? এখানে 1 হয়েছে, তাই না? তো 1 তো পাইলাম, বাট আমরা এনে কি কাউরে অ্যাক্টিভ পাইয়া 1 পাইছি না? সো এই ক্ষেত্রে আমরা ব্যর্থ, আমাদের কেউ হেল্প করে না এখানে। এবং এইখানে বলো অ্যাক্টিভ পাইছি, কারে কারে পাইছি বলো তো? তার মানে দুইটার ফাংশন যোগ করো। তার মানে আমাদের নর গেটের ক্ষেত্রে আমাদের ফাংশনটা হবে হলো এ নট বি নট প্লাস এর হলো এ বি। বুঝাইতে পারছি স্যার? ওকে, তো তুমি লজিক্যাল সার্কিট আঁকাইতে পারবা আশা করি। ওকে।
এই হলো কাহিনী। তিন তিন ইনপুটের জন্য সেলফ ওয়ার্ক, এটা কইরা ফেলবা। এগুলা নোট আকারে আমার দেখায়ও, তুমি নোট আকারে দেখায়ও, এই পর্যন্ত করলা না, শেষ হলে নোটটা কইরো, কাজে দিব অনেক। তিন ইনপুটের জন্য তুমি সত্যক সামনে আসো, বলো এখানে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে অ্যাক্টিভ হয়, বাট এখানে দেখো তুমি এখানে কি আছে বলো, সবগুলাই 0, তার মানে রেজাল্ট কি 1 হবে না? কারণ বিজোড় সংখ্যক 1 থাকলে অ্যাক্টিভ, এখানে বিজোড় সংখ্যক 1 থাকলে কিন্তু 0 ফল, তাই না? এখানে কি বিজোড় সংখ্যক 1 আছে? না, এখানে তাহলে রেজাল্ট কি হবে? এখানে রেজাল্ট কত হবে? উপরটাতে আছে, এখানে রেজাল্ট কি হবে বলো, এখানে রেজাল্ট কি হবে লাস্টে? হ্যাঁ, 0। ওকে, ভেরি গুড। এবার আসো আমরা পার্ট 13তে পড়ি, নট এবং ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়। কারণ শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা যায়, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। ধরো এটা একটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট বাস্তবায়ন করতে পারবো। এটা কীরকম আমি তোমারে বলি, ধরো আমাদের ন্যান্ড গেটের ক্যারেক্টার কীরকম। ন্যান্ড গেটের ক্যারেক্টার হইল দুটা ইনপুট থাকলে এই যে এ ভি নট, এটাই তো ন্যান্ড গেটের ক্যারেক্টার, কথা বলো। আর নট গেটের ক্যারেক্টার কি, একটা মাত্র ইনপুট দিয়ে একটা মাত্র আউটপুট পাওয়া যাবে, তাই না? কথা বলো, ভালো করে বুঝবা এটা, কথা বলো। তাইলে নট গেটের ক্যারেক্টার হলো একটা মাত্র ইনপুট থাকতে পারবে। নট গেটের যে রেজাল্টটা পাবা ওই রেজাল্টের ক্ষেত্রে একটা মাত্র ইনপুট দিয়ে একটা মাত্র আউটপুট পাইছো। তার মানে এই একটা মাত্র ইনপুট দিয়ে তুমি যদি অন্য একটা গেট দিয়ে তারে এক্সপ্লেন করতে চাও, তাহলে একের অধিক ইনপুট কি আর ইউজ করা যাবে? মানে ভিন্ন কোনো ইনপুট কি আর আসতে পারবে? ওরা তোমার এটাই বলছে যে নট গেটের ক্ষেত্রে তুই রেজাল্টটা পাইলে ওই রেজাল্টটারে তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, বাট ন্যান্ড গেট তোমাকে বলতেছে যে আমার তো ইনপুট দুইটা লাগবে, তাই বলতেছে না? তাহলে এবার উপায়টা কি, আমরা দুইটা ইনপুট তাহলে নিব, নট গেটের ক্ষেত্রে আমরা দুইটা ইনপুট নিব, কিন্তু কিভাবে নিব? এই যে একটা চালাকি দেখো, এ নিব, এই এ দ্বারে আমি দুইবার নিলাম, কোনো সমস্যা আছে? ওকে, তার মানে এ ইন্টু এ, তার মানে কি হইল স্যার, ঘুরে আমরা এ পূরক পেলাম না? তাহলে দেখো নট গেটের রেজাল্ট কি ছিল, এ পূরক ছিল না? এই যে এই জিনিসটা দুইবার নেওয়ার কারণে এটা আসছে না? দ্যাটস কল্ড বাস্তবায়ন করা হয়েছে। এই দেখো বাস্তবায়ন করা হয়েছে, আমি মনে হয় তোমার বুঝাইতে পারছি। এবার বলো শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এন গেটের বাস্তবায়ন করবা, ন্যান্ড গেট দিয়ে এবার এন গেটের বাস্তবায়ন করবা। এবার এন গেটের রেজাল্টটা আসি, আমার কথা আগে ভালো করে বুঝো, বলো এন গেটের রেজাল্টটা কি হয়? এন গেটের রেজাল্ট ইনটু হবে না? হ্যাঁ, এন গেটের রেজাল্ট কি পাইছো, এবি পাইছো। মানে এই এবির মানটারে তোমার ন্যান্ড গেট দিয়ে দেখাইতে হবে, এবির মানে আসবো ন্যান্ড গেট দিয়ে দেখাইতে হবে, ন্যান্ড গেট দিয়ে তোমার এবির মান আনতে হবে। তাহলে আমরা ন্যান্ড গেটে যাই, এ আর বি দুটা ইনপুট নেই, আমরা ন্যান্ড গেটের জন্য নিব। এখন এই ক্ষেত্রে আমরা এবি কিভাবে আনবো, এটা হলো কথা। এবার আনার উপায়টা কি বলতে পারবা, কিভাবে আনবো? দেখো এটার আমরা আবার নেই, তাহলে কি হলো, এবি ইন্টু এবি, তার উপর আবার নট আছে, আছে না? কথা বলো। হ্যাঁ 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 প্রকাশ করতে পারছি। সো এইটাই হলো আমাদের কাজ। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো তুমি যদি এটা এইভাবে দুইবার লিখে দাও, এটা দুইবার প্রয়োজন হয় না, ওটা এক্সেপশনাল। আমরা অনেক বড় লেভেলে যখন যাবো তখন ওটা দরকার নাই। আমরা এই যে এইভাবে এটা করতে পারছি, হুবহু যেহেতু মান আসে ওটা টেনশন নাই তোমার, মানে যে এই পর্যন্ত আসতে পারো, এই পর্যন্ত থাকলেও সমস্যা নাই। তুমি যে কোনো একটা ফাংশনের ভিতরে যে দুইটা পূরক দিলে ডাবল পূরক দিলে ওইটাই থাকে, এটা তো জানো মনে হয়, জানো না?
হ্যাঁ এটাই আর কি। তো ডাবল প্রুফ দিলে যা এটা থাকে, ওই না দিলেও এটাই থাকে সেম। তাহলে এরা আমার বলছিল যে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করো, তো অ্যান্ড গেটের যে ভ্যালুটা আছে সেই ভ্যালু দিয়ে দেখো আমি বাস্তবায়ন করে দেখাইছি, যে আমার মতো মিলছে না, দেখো তো। তাহলে এভাবে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে পারবা না, তাহলে অর গেটের যে মানটা থাকবে তারে তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা, পারবা না? আচ্ছা চেষ্টা করো ইনশাল্লাহ, আর টেনশন হলে মানে না পারলে প্যারা নাই, আমি আছি। এভাবে যতগুলো বাস্তবায়ন আছে একটু ট্রাই করো, তাহলে সেলফ ওয়ার্ক থাক। আচ্ছা যদি হ্যাঁ তুমি যদি ঠেকো এখন সমস্যা নাই, ভিডিও তো আছেই, আর তুমি ঠেকলে ইনবক্স করলে তখন আমি ভয়েস দিলেও পারবো, আর আমি তো আছি, টেনশন নাই। তারপরে তুমি দেখো এক ঝলক, আমি ওয়েট করি, তুমি 1 মিনিট 2 মিনিট করে দেখো বা 30 সেকেন্ড করে দেখো, এই যেটা পারবা দেখো তো, নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। হ্যাঁ আচ্ছা আছে, হ্যাঁ সব জায়গায় আছে, সমস্যা নেই, ঠিক আছে। আর যেটা হার্ড মনে হইতেছে আমি তোমার কইরা দিই, টেনশন নাই, হার্ড এটা একটু সহজ আছে, এটা পারবা। এই যে এটা দেখো পারো কিনা, এই যেটা নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করো, নর গেট দিয়ে দেখো, আমি এন্ড গেটের কথা তোমারে বলি। এখানে একটা রুলস আছে, ধরো এখানে বলছে নর গেট দিয়ে এন্ড গেটের ফাংশন আমারে বলো আগে, বলো এন্ড গেট কি আছে, এন্ড গেট তার মানে এবি আসবে, তাই না? হ্যাঁ এটারে তুমি নর গেট দিয়ে করবা, নর গেট মানে এখানে এই চিহ্নটা আসবে, যে এরকম চিহ্ন। তার মানে দেখো নর গেটে যখন আসবা তুমি, রেজাল্টটা কিন্তু আমাদের এবি বানাইতে হবে, তাই না? এখানে একটা কথা মনে রাখবা, তুমি দেখবা যদি এন গেটকে নরে কনভার্ট করতে বলে, নরের একটা বৈশিষ্ট্য হলো এখানে অর গেট আছে, কি গেট আছে? তে তুমি এই যে এন গেটের ফাংশনটা পাইছো, তারে তুমি অর গেটে ট্রান্সফার করবা, কোন গেটে? ইয়েস, ভেরি গুড। তুমি ওটারে এই অরে ট্রান্সফার করবা, বা নরে, মানে অরে অথবা নরে। আর তুমি অরে ট্রান্সফার করতে গেলে নরে অটোমেটিক হয়ে যাবে। কিরকম আমি তোমার বলি, যেমন এবি, এটারে তুমি ডাবল পুরুক লিখতে পারো, সমস্যা আছে? উপরের পুরুক রেখে দাও, নিচের পুরুকরে ডি মর্গানের সূত্র অনুযায়ী, মনে পড়ে না, এই যে এ নট প্লাস এর বি নট লেখা যায়, এ নট প্লাস এর বি নট লিখলা, কোনো সমস্যা আছে? তুমি অটোমেটিক দেখো আমাদের এন্ড এর ফাংশনটা কিন্তু অটোমেটিক্যালি নরের ফাংশনে কনভার্ট হয়ে গেছে গা, দেখো এখানে অর আছে এবং এই যে পুরকের কাজগুলো আছে, কনভার্ট হয়েছে না? এইবার তুমি নরের ফাংশনে আসো, আমাদের নরের ফাংশনে আসতে হবে, এ আর বি আছে, তো নরের ফাংশন আমরা নেই। দেখো নরের ফাংশনের জন্য দেখো এরকম ভাবে নরের ফাংশন নেওয়া যায়, যে এরকম ভাবে ছোট্ট ছোট্ট করে লেখা যায়, দেখো এটা যদি ডাবল নেই তাহলে মূলত এটা এ নট হয়, এই বুঝতেছো? ওকে, তাহলে এটা বি নট হইলো, কারণ এখানে তুমি যদি বি প্লাস আর বি নট এইভাবে লেখো, তো গুড়া তো এই বি নট এইভাবে, বুঝছো? ওকে ঠিক আছে, তো আমরা তাহলে এ আর বি নেই, তাহলে দেখো এই যে এ নিলাম, এই যে বি নিলাম, তাদের মধ্যে আবার নর চিহ্ন দিই, এই দেখো আবার নর চিহ্ন দিতেছি, তো এ দেখো এ নট প্লাস এর বি নট, তার উপরে নট, মিলছে না ফাংশন, দেখছো? তাহলে এন গেটে দেখো আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারছি, হইছে? এটাই ওরা বলছিল আর কি, এখানে 2টা নর গেট লাগে, 3টা লাগে, শেষ। তো আমি বললাম তাহলে এখানে একটা কথা বলছিলাম, দামি একটা কথা, যে যদি এন গেটে দেওয়া থাকে তাহলে তারে তুমি কোথায় কনভার্ট করার চেষ্টা করবা, অরে বা নরে। আর তোমার যদি অর গেট দেওয়া থাকতো, যদি ন্যান গেটে নিতে বলতো, তাহলে তুমি কি করতা, এটারে এন্ডে কনভার্ট করতা, কিসে? হ্যাঁ এন্ডে কিভাবে করতা, সেই টেকনিকটা কি ছিল, কিভাবে, যেমন এ প্লাস বি ছিল, তো তুমি ডাবল নিতা, দেখো উপরের ডারে ঠিক রাখো, এটা লিখতে পারা এ ইন্টু এ যে বি, দেখো হয়েছে না? ডি মর্গান ফলো করছি না, দেখছো? ওকে, তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো নাকি বলো? আচ্ছা, তাই এইভাবে আমাদের শুধুমাত্র
ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে বলে এক্সঅর গেট, তাহলে এইভাবে বাস্তবায়ন করবা। এগুলা একটু এই যে দেখো আমাদের এক্সঅর গেট এরকম ছিল, কিন্তু এক্সঅর গেট কি শুধু এরকম আমরা এইভাবে লিখতে পারি না? এখান থেকে দেখো ডাবল প্রুফ দিতে পারি, এইভাবে উপরের ডারে ঠিক রেখে নিচের ডারে ভাঙা এইভাবে লিখতে পারি। দেখো এই যে দেখো আমাদের কি ছিল বলো, এটা প্লাসের ছিল, দেখো ইনটুতে কনভার্ট করে নিছি আমরা। এটা কিসে ছিল? প্লাসে অরে ছিল না, দেখো আমরা ন্যান্ডে এই যে এন্ডে কনভার্ট করছি। দেখছো কেন এন্ডে করলাম? কারণ এই যে আমাদের ন্যান্ড গেট দিয়ে কনভার্ট করতে বলছে, অরের যত মান আছে হাবিব বুঝতেছো? এই যে দামি কথাটা দেখো, আমি তো তখন পেছাল পেরেছি, ওরা অলরেডি লিখে দিছে, তুমি এই দামি কথাটা পড়ো। এই যে কথাটা একবার মুখস্থ করে লাইবে, যে কোনো ফাংশন ন্যান্ড এর সাহায্যে বাস্তবায়ন করার সময় দেখতে হবে ফাংশন কোন অর অপারেটরে আছে কিনা। যদি থাকে তাহলে ডি মর্গানের সূত্রের সাহায্যে অর কে আমাদের এন্ড করতে হবে। দেখছো লেখা আছে না? এটাই দামি কথা। এই কথাটাই নিচের জন্য আরেকটা লেখা আছে, দেখো এই যে উল্টা। এবার যদি নর কে এবার অর দ্বারা প্রকাশ করতে বলে, তখন আবার দেখতে হবে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হলে দেখতে হবে যে কোনো ফাংশন এন্ড অপারেটর আছে কিনা। যদি থাকে তাহলে ডি মর্গান দিয়ে সেটা কনভার্ট করে এন্ড থেকে অরে নিতে হবে। দেখছো এই দুইটা দামি কথা যদি ফলো করতে পারো তাহলে ইনশাআল্লাহ একটাও ঠিক বানা তুমি, এগুলো সব হবে সব। আর না পারলে আমি আছি, টেনশন নাই, বুঝছো? এবার নিচের কিছু ফাংশন আছে, এই ফাংশনকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। এরা বলছো যে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে করো অথবা শুধুমাত্র নর গেট দিয়ে করো। এগুলা প্রত্যেকটাই শুধুমাত্র এন্ড অথবা নর দিয়ে করা যায়। এগুলা শুধুমাত্র ন্যান্ড অথবা শুধুমাত্র নর দিয়ে করা যায়। এই যে এরকম ভাবে যেখানে এই যে এখানে যেরকম আমরা শুধুমাত্র করছিলাম, এরকম ফাংশনটি এইভাবে কনভার্ট করবা। এই যে এরকম, এটা সরল করার মান না, সরল মান। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরি করি। ওই লজিক সার্কিট থেকে লজিক ফাংশন, মানে এবার উল্টা। এতক্ষণ সব বাস্তবায়ন শিখাইলে তো, এবার মনে করো যে আমাদের উল্টা সবকিছু শিখাইতেছে তোমারে। মানে দেখো একটা লজিক্যাল ফাংশন দেওয়া আছে, আমি একটা দেখাই দেই। দেখো একটা লজিক্যাল ফাংশন দেওয়া আছে, এটাতে আমরা গেট তৈরি করব, মানে লজিক্যাল গেট তৈরি করব। ওই যে আমি তোমার প্রথমেই বলছিলাম যে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র টাস্ক করব, এখান থেকে গেটটা তৈরি করি। আমারে বলো এই যে প্রথমে যে এবি আছে এটা কি সম্পর্কে আছে? ইনটু সম্পর্কে না? এরপরে এই এবি গুলা কি সম্পর্কে আছে বলো তো? আচ্ছা প্লাস আছে। এরপরে এদের উপরে আবার নড আছে না? এরপরে আবার টোটালের উপরে নড আছে না? দেখো আমি তোমার কইরা দেখাই, দেখো এটা কিভাবে লজিক্যাল ফাংশন করতেছি, তুমি মিলিয়ে নিও পরে। এই দেখো আমাদের দুইটা ইনপুট, একটা এ আর একটা বি আমি নিতেছি। তো এ আর বি প্রথমে টানবো, তাদের মধ্যে গুণ সম্পর্ক আছে, তার মানে এন্ড চিহ্ন আসছে। আচ্ছা ভালো কথা, ও থাক। এ আর বি তারপরে আবার নিব, কারণ ওদের মধ্যে আবার হলো অর সম্পর্ক আছে। দেখো এই যে নিছি অর সম্পর্ক, সরি এ আর বি, এটার উপরে আমার নট আছে, এই জন্য এই যে পুরুলি দিলাম একটু। এখন এই যে রেজাল্ট দুটা পেলাম, এই দুটা রেজাল্ট আবার যোগ চিহ্ন আছে, মানে অরে নরে আছে। এই দেখো নরে নিলাম, ব্যাস। বুঝছো? দেখো এই যে দেখো আমার হাতে মিলিয়ে দেখো তুমি। এবার দেখো তো ওরা দেখিয়ে দিচ্ছে, কত সুন্দর করে দেখাইছে, টেনশনে কিছু নাই। এ দেখো ওকে। কিন্তু আমি বলছিলাম এই যে আমরা তো শর্টকাট ফরজ করবো, যে ওরা যে এরকম নট এক্সট্রা দিছে, এটা কি দরকার আছে? তুমি ডাইরেক্ট এটা দিয়ে দিলে না? হ্যাঁ এই যে আমি দিছি, তুমি এটা দিবা কেন? এই ডাইরেক্ট পুরুলি দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে এইভাবে আঙ্কেল 2 নাম্বার করবা। হ্যাঁ এই যেগুলা কইরো ইনশাআল্লাহ পারবা, এখানে সলিউশন দেওয়া আছে, টেনশনে কিছু নাই। এবার ধরো যে লজিক্যাল সার্কিট আছে, এবার লজিক্যাল ফাংশন তৈরি করবা। এটা পারবা না? ধরো এটা একটা লজিক্যাল সার্কিট, এই সার্কিট থেকে ফাংশন তৈরি করবা, মানে এফ এর ভ্যালু কত হবে আমারে বলতে পারবা? এফ এর ভ্যালু কত হবে? দেখো আমি তোমারে বলি এফ এর ভ্যালু কত হবে। এই যে একটা একটা ভ্যালু আগে বের করবা। এখানে ভ্যালুটা কে কে আসছে? এম আর এস, দুটার মধ্যে অসম্পর্ক, তাহলে এম যোগ আর যোগ এস, এই যে উল্টা দাও, এটা এন সম্পর্ক, এম আর এস উল্টা দাও।
এটার পরে আবার এটার আবার উল্টা করতে বলছে, মানে নডের মধ্যে আবার ঢুকাইছে, তো ঢুকাইলে ও ধরো যে আবার কনভার্ট হয়ে এম আর এস ডাবল ডাবল হইলে ও উল্টা মনে করো এম আর এসে কনভার্ট হয়েছে। ও আছে ওর যে মান পাইছি, মানে দুইটার উপরে বার রাখে, যদি কোনো না থাকে তাহলে হ্যাঁ বার তুমি রাখবা কেন, কারণ এখানে যে রেজাল্টটা পাইছো এরা আবার নডের ভিতরে ঢুকাইছে না, তাহলে আবার উল্টা হয়েছে না। আচ্ছা এটা যোগ হলো এম আর এস, এটার বারে এই যে টোটালের উপরে বার, দেখো টোটাল ফাংশনের মান এটা আসবে। বুঝাইতে পারছি? এই দেখো রেজাল্ট, এই যে দেখো রেজাল্ট কই জানি, এই যে রেজাল্ট আলাদাভাবে যে মান আসছিল, যে এই মানটা আসছিল এইগুলা আবার একবারে সরলীকরণ করে দেখিয়ে দিছে। এবার তুমি সরলীকরণ করে দেখালেও হবো আর না দেখালেও হবো, টেনশন নাই। মানে আমি যদি সার্কিটটা করে ওটারে বের করে হ্যাঁ তুমি এই পর্যন্ত দিবে, এই পর্যন্ত ও এটা যদি বইলা দেয় যে এখান থেকে সার্কিটের যে মান পাবা তারে সরল করো, যদি সরল করতে বলে তাইলে তোমার এই যে দেখো আমি যে পর্যন্ত করছি তারপরে যে ওরা আরো স্টাক কইরা দিছে, কারণ এই সরলটা করতে হবে তখন, মানে আরো যত ছোট করা যায় বুঝোই তো। যেমন এখানে যে সার্কিটটা আছে দেখো, এই সার্কিটের যে ফাংশনটা আমরা পাবো এখন, এটার যদি বলে সরল করো তখন তোমার অবশ্যই সরল করতে হবে। এই সার্কিটে দেখো ফাংশনটা, যেটা অরিজিনাল ফাংশন এটা, এই যে এটা এটার দ্বারা সরল করে বের করতে হবে। এই দেখো সরল করে বের করছে ছোট্ট করে, বুঝছো তাহলে? হ্যাঁ এবার তাহলে আসো আমরা মোস্ট অ্যাট্রাকটিভ যেটা তোমাদের আছে সিলেবাসে, তোমাদের কি ইনকোডার ডিকোডার আছে সিলেবাসে, এবার জানো কি? এবার পড়াতে মানে এই দিয়েছে না পরে আচ্ছা এটা অ্যাট্রাকটিভ একটা টপিক, সো আমরা এটা বলি, এটা খুবই সহজ, খুবই সহজ, আসলে একবারে ধুমধাক্কা দিয়ে দিবে। এনকোডার ডিকোডার কাহিটা গেলে তুমি আবার জয়েন হইও, বুঝছো? 5 মিনিট আছে, আবার জয়েন হই। দেখো এনকোডার ডিকোডার কোথায় ইউজ করা হয় এটা একটু আমরা পড়ি। রেডিও ম্যাট্রিক্সে 4 বিট এনকোডার ডিকোডার আইসি ফর রিমোট ইউজ করা হয়। ডিকোডার হলো আমাদের রিমোটে, আর রেডিও ম্যাট্রিক্সে আমাদের 4 বিট এনকোডার ইউজ করা হয়। মূলত এখানে ব্যবহার আছে এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদিকে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য করে রূপান্তর করে। অন্যভাবে বলা যায় এটি একটি ডিজিটাল বর্তনী যা এনকোডিংয়ের সাহায্যে ব্যবহৃত হয়, অর্থাৎ এনকোডার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এই কথাগুলো খুবই দামি। এনকোডার কাকে বলে যদি সংজ্ঞা আসে সুন্দর করে দিয়ে দিবে, এটা মন থাকবো। এটার বৈশিষ্ট্য কি? এখানে 2n সংখ্যক ইনপুট লাইন থেকে n সংখ্যক আউটপুট পাওয়া যায়। একবার খুবই সহজ, মনে করো 8 সংখ্যক যদি ইনপুট লাইন থাকে তাহলে আউটপুট লাইন তুমি মাত্র 3টা পাবে। কেন? কারণ 2 টু দি পাওয়ার 3 মানে 8 হয়, তাহলে এই যে n যে থাকে এই তার সেই হলো আমাদের আউটলাইন হয়। আর এনকোডারের ইউজ হলো আমাদের ইনপুট ডিভাইস কিবোর্ডের সাথে সংযুক্ত থাকে, মানে এনকোডার হলো আমাদের ইনপুট যত ডিভাইস আছে, যেমন মাউস আছে, তারপরে আমাদের এই যে কিবোর্ড আছে, দেখুন এই যে আমার এই পেনটা কাজ করতেছে, দেখো এই যে আমার পেন, এটা হলো এনকোডারের ব্যবহার। ঠিক আছে? ইনকোড, হ্যাঁ ইনকোড মানে ইন্টার কোড, মানে সেটা ইন্টার অফ ডিভাইস, মানে ডিভাইসের ভিতরে ইন্টার করবে আর কি। যেমন ইনপুট হিসেবে ধরো এনকোডার হিসেবে আউটপুট হিসেবে ইউজ হয়েছে, এই যে এটার চিহ্ন এরকম হয়, এটার এইভাবে প্রকাশ করা হয় এনকোডারকে। ঠিক আছে? এখন 4 টু 2 লাইন এনকোডার যদি বলে 4 থেকে 2 লাইন, তার মানে কি আমরা 2 স্কয়ার মানে কি? হ্যাঁ, তাহলে 4 টু 2 লাইন এনকোডার যদি তোমার দেখাতে বলে এইভাবে যেভাবে সুন্দর করে দেওয়া আছে ঠিক এইভাবে এনকোডার লাইন দেখাবা তুমি, একবারে ঠিক সলিউশন এইভাবেই দিবে। হ্যাঁ হ্যাঁ তোমার দেখাইতে বলবো, তখন এটা সুন্দর করে লিখবা যে ধরি 4 টু এনকোডারের 4টি ইনপুট, D0, D1, D2, D3 দুটি আউটপুট হিসেবে X আর Y আছে, তাহলে তার নিচে দেখানো হইলো আমরা ব্লক ডায়াগ্রাম আঁকাইলাম, এই যে দেখো আঁকাইছি, এবং এখানে আমাদের সত্যক সারণী বের করতে হবে। সো আমরা সত্যক সারণী লিখবো, যে নিচে সত্যক সারণী দেখানো হইলো, তো
তো ইনপুট হিসেবে দেখো আমাদের D0 D1 D2 D3 আছে। এখন ইনপুটটা তুমি নিবা কিভাবে সেটা আমি তোমাকে শিখিয়ে দিই, ঠিক আছে? ধরো প্রথমটা এই যে দেখো ইনপুটের 4টা ইনপুট আছে, এই 4টা ইনপুটের ক্ষেত্রে প্রথমবারে তুমি অ্যাক্টিভ করবা, পরে বাকি যারা আছে সবাই 0। ইনপুটের ক্ষেত্রে বলতেছি আমি, কার ক্ষেত্রে বলতেছি বলো? দ্বিতীয়বার আসো, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টারে মানে দ্বিতীয় লাইনে ইনপুট করবা, ওই লাইন বরাবর ওটার ইনপুট করবা, বাকিগুলা সব 0। তৃতীয়টার জন্য 3 নাম্বার লাইনটা ইনপুট করবা আর বাকি সবাই 0। চতুর্থের জন্য চতুর্থটা বাকি সবাই 0। বুঝাইতে পারছি? হ্যাঁ মানে যে কয়টা থাকবে 4টা থাকলে 4 নাম্বারটা একটা বাকি এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আউটপুট হিসেবে আমরা নরমালি আউটপুট হিসেবে যে 0 1 0 1 0 0 1 1, মূলত এগুলা হলো মনে করো আমাকে বাইনারি ডিজিটগুলো নিছে। তো ও আসলে কাজ করে কি, ও বাইনারি ডিজিট নিয়ে কাজ করে। এই বাইনারি ডিজিট থেকে মূলত ও হলো সার্কিট তৈরি করে, মানে ওর কাজ হলো সার্কিট তৈরি করা। এই করার কাজ হলো সার্কিট তৈরি করা, বুঝছো? মানে ও হলো বাইনারি ডিজিটটা ইউজ করে সার্কিট তৈরি করব, বুঝছো? যেমন এই যে দেখো সত্যক সারণী থেকে আমরা এখন বুলিয়ান ফাংশন বা সার্কিট তৈরি করব। তো সার্কিটের জন্য আমাদের আউটপুট লাইন কি কি আছে? এক্স আছে আর ওয়াই আছে, তাই না? বলো এই এক্সটা কার কার জন্য অ্যাক্টিভ হয়েছিল আমার, বলো বলো এখানে কার কার জন্য এক্সটা অ্যাক্টিভ হয়েছে? কথা বলো। D2, বলো D3। এই দেখো এক্স এর মান হলো D2 যোগ হলো D3। আমার বলো ওয়াই এর যে ভ্যালুটা এটা কার কার জন্য অ্যাক্টিভ হয়েছে? বলো এটা আর এটা কার কার জন্য অ্যাক্টিভ হয়েছে? এই সাব্বাস, এই যে ওয়াই এর মান দেখো D1 আর D3। তাহলে এটার জন্য তুমি লজিক্যাল ফাংশন দেখাইতে পারবা না? দেখো 2 ইনপুট অর গেট ব্যবহার করে আমরা এইগুলার ফাংশন দেখাইলাম। এক্স এর জন্য D2 আর D3 আসছে, যে D2 আর D3 আসছে, আর ওয়াই এর জন্য D1 আর D2 আছে। এই দেখো দেখাইছি, বুঝছো এই পর্যন্ত? আচ্ছা তুমি আবার জয়েন হইও, আমাদের এটা শেষ হয়ে যেতে পারে। 4 to 2 লাইন ইনকোডার গেলগা। এবার আমরা তাহলে 8 to 3 লাইনের জন্য দেখব। সো এখন দেখো আমরা কি করব, 8 to অক্টাল টু বাইনারি এনকোডার বা 8 to 3 লাইন এনকোডার করব আমরা। হ্যাঁ হ্যালো, হ্যালো হাবিব। হ্যালো আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, এই দেখো তাহলে অক্টাল টু বাইনারির জন্য আমরা আসি এবার। অক্টাল টু বাইনারির জন্য দেখো এই যে এই অক্টাল টু বাইনারির জন্য আমরা 8 to 3 লাইন পাবো, তাই না? তাহলে আমাদের ইনপুট হিসাবে কি কি নিবা বলো? D0 থেকে D7। ওকে সাব্বাস। আর আউটপুট জন্য আমাদের ভ্যালু কয়টা আসবে? 3টা এক্স ওয়াই জেড। সো একই অবস্থা, একদম সেম। দেখো সুন্দরভাবে সত্যক সারণী দেওয়া হয়েছে। তো আমি তোমারে বলছিলাম ইনপুটের জন্য কি করবা, প্রথমটারে কি ধরবা বলো? 1, বাকি সবাই 0। এই দেখো তারপরে দেখো এইভাবে দেখো এই কর্ণ যদি ফলো করতে পারো খালি যে এটারে মাইনাস চলছে, তাইলেই তুমি একদম তোমার হইছে, কোনো সমস্যা নেই। দেখো এবার আবার সবাই অ্যাক্টিভ, দেখো পাইছো না? হ্যাঁ সব। আর এখানে হলো তোমার যে এখানে নরমাল হইতে নিবা 0 1 0 1 0 0 1 1, তারপরে 4টা 0 4টা 1। তো এখানে আমি যদি বলি এক্স এর জন্য হ্যাঁ 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 দাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখানে তুমি ই এফ জি দিতে পারো, যে ই0 দিলা, ই1 দিলা, ই2 দিলা, কোনো সমস্যা নাই।
কিন্তু তোমার নর্মালি ছাড়রা এই ডি গুলা ইউজ করে, ডি অথবা ই ইউজ করে, তো এই জন্য সবাই এটা ইউজ করে সবসময়। আর এখানে এক্স ওয়াই জেড দিতে পারো, তুমি এবিসি দিতে পারো, নো প্রবলেম। তাইলে এটা ইনশাল্লাহ এই যে ফাংশন দেখো আমাদের এক্স ওয়াই জেড এর জন্য ফাংশন তো রয়েছে, পারবা না? হ্যাঁ পারবো। ওকে, তাহলে এর জন্য লজিক্যাল সার্কিট আমরা তৈরি করি। তাহলে এক্স এর জন্য দেখো লজিক্যাল সার্কিট আমাদের D4 D5 D6 D7 এরা সবাই কি অবস্থায় আছে, যোগ গুণ নাকি ভাগ? সব যোগ অবস্থায়। হ্যাঁ, যোগের জন্য সার্কিট কেমন, অর গেটের নাকি ন্যান্ড গেটের? অর গেট। এই যে অর গেটের সার্কিট, তারপরের সার্কিট, তারপরের সার্কিট, এটা একদম সহজ। এটা নরমালি পরীক্ষায় আসে না, আর যদি আসেও দিও সমস্যা নাই। ঠিক আছে। তাহলে এটা হলো এনকোডার। এনকোডার মানে হলো ইনপুটের কাজ করে। আবার এরপর আসলো ডিকোডার। কি আছে বলো? ডিকোডার। হ্যাঁ, ডিকোডার। তাহলে স্যার এটার উল্টা কাজ করব না? হ্যাঁ, তার মানে আউটপুট। হ্যাঁ, এবার এর কাজ হলো এই ডিকোডারের ব্যবহারটা পড়ো একটু, কোথায় ইউজ করা হয় তোমার এমসিকিউতে আসতে পারে। এবার দেখো ডিকোডার হইলো এটার উল্টা কাজ করে, ডিকোডিং করে। তার মানে সে হলো এবার ডিজিটালকে অ্যানালগের রূপান্তর করে। তার মানে দেখো আমি আমার এই মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, এই মাইক্রোফোন হলো আমার এনকোডার, কারণ আমার আউটপুট ভ্যালুকে সে বাহিরে থেকে আমার কথাটারে সে ভিতরে চুইসা নিতেছে, কম্পিউটারে দিতেছে। বিনিময়ে আমার এই কথাগুলো আবার তুমি শুনতেছো। তাহলে এই কম্পিউটার থেকে আউটপুট হয়ে সেটা বের হয়ে গেল না? হ্যাঁ, বের হয়ে গেল। তার মানে ডিজিটালকে, এই যে ডিজিটালকে কম্পিউটারের ভিতরে যতক্ষণ ছিল ততক্ষণ সে ডিজিটাল ছিল, এই ডিজিটালকে অ্যানালগে নিল, মানে মানুষের বোধগম্য ভাষায় বা নর্মাল একটা ভাষায় কনভার্ট করলো, তখন তারে ডিকোডিং করাইলো। কি করাইলো বলো? ডিকোডিং। তাহলে ইনকোডিং মানে হইলো যে ইনপুট করা, মানে আমাদের নর্মাল ভ্যালুগুলোকে অ্যানালগ কোনো সিস্টেমকে ডিজিটালে কনভার্ট করা, এটা হলো ইনকোডিং। আর ডিকোডিং হলো ডিজিটাল কোনো সিস্টেমকে অ্যানালগে রূপান্তর করা। বুঝাইতে পারছি? তাহলে এটার ক্ষেত্রে বৈশিষ্ট্য, এন সংখ্যক ইনপুট লাইন থেকে কয় এন সংখ্যক পাবে আউটপুট? তার মানে 2 থেকে কত পাবে? 2 থেকে 4, 3 থেকে 8। ওকে, ভেরি গুড। তাহলে দেখো এরা উল্টা কাজ, এগুলো একটু ইনশাআল্লাহ দেখবা। এই যে দেখো এবার উল্টা করছে না, এক্স ওয়াই দুইটা ইনপুট থাকে, আবার আউটপুট এসে সাইড দেয়। বুঝাইতে পারছি? ওকে, এইভাবে তাহলে এগুলা করবা ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমি কিছু বললাম না, অনুরূপ ভাবে এগুলা কইরা ফেলবা। এনকোডার এই যে এখানে সব আছে সলিউশন। এই যে ডিকোডারের ব্যবহারটা পড়ো, এনকোডার এবং ডিকোডারের মধ্যে পার্থক্য, এগুলা শেখার জন্য, মানে কিছু জিনিস আছে এক্সট্রা জানার জন্য। আমার এটা আসলে তোমারে পড়ানোর কারণ হইলো যে আমি তোমার A to Z, মানে একটা চ্যাপ্টারের উপরে যা আছে A to Z সবই তোমারে জানাই দিতেছি। মানে এগুলো তুমি ফলো করলে ইনশাআল্লাহ কিছুই বাদ নাই তোমার। মানে জানার জন্য তো আমাদের শিখতে হবে। আমরা তো আসলে খালি পরীক্ষায় ভালোর জন্য না, আমাদের জানার জন্যও শিখতে হবে অনেক কিছু। এই জন্য আমি একবার A to Z, তুমি একটু যদি পড়ো, আমি অনেক কিছু ধরো তোমার ওইভাবে পড়াইতে পারলাম না বা পারতেছি না, কিছু পড়া ধরো যে এখানে আসলে ওইভাবে পড়ানো যায় না, মানে এটা আমি কি পড়বো এখন। মানে কিছু আছে পড়লেই বোঝা যায়, কিছু আছে বুঝাইতে হয়, তাই না? এখন তুমি পড়লে ইনশাআল্লাহ তোমার আমার বলার থেকেও তোমার জ্ঞানের গরিমাটা আরো বেশি বাড়বে তুমি যদি পড়ো। মানে তুমি যদি বই ঠিক মতো পড়তে পারো তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছু জানা হয়। তারপরে কিছু আছে বুঝার জিনিস, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য মূলত ধরো যে শিক্ষক দরকার, বাট জ্ঞান অর্জনের জন্য শিক্ষক দরকার না, জ্ঞান অর্জনের জন্য নিজের স্বশিক্ষাটা দরকার। এটা মাথায় রাখবা। এই যে দেখো এখানে ডিকোডারের ব্যবহার, মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং আছে, এটা একটু পড়বা, পড়ে এগুলা। হ্যাঁ, এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট 16, এটাই লাস্ট টপিক আমাদের ইনশাল্লাহ, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা যত খাটাখাটনি করছি সব এটার জন্য করছি এতক্ষণ, এটা পরীক্ষায় এসে পড়বে ইনশাল্লাহ। আসছে মানে আসছে, কোনো কথা নাই। মানে আমরা 2 এর পরিপূরক শিখছিলাম না লাস্টের দিকে, ওই বাইনারি টাইনারি যা শিখছিলাম ওইগুলা শুধু শিখছিলাম, সেখানে আমরা 2 এর পরিপূরকই আমাদের পরীক্ষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওইরকম ভাবে এই লাস্ট টপিকটা ইম্পর্টেন্ট। এতক্ষণ যা শিখলাম ওগুলা কিছুই না, সবচাইতে ওগুলা শেখার একমাত্র ইনপুট অ্যাপ্লিকেশন ধাপ হলো আমাদের অ্যাডারের ক্ষেত্রে। কম্পিউটারের লজিক্যাল সার্কিট কেন কাজ করে, একমাত্র অ্যাডারে ইউজ করার জন্যই মূলত ওরা এত কিছু ঘুরিয়া পেছে আনছে, এই অ্যাডার তৈরি করার জন্য।
বুঝছো? ওকে, আমরা তাহলে অ্যাডার পড়ি। দাঁড়াও পানি খেয়ে নি, অবস্থা কাহিল। আজকে মনে হয় একটু বেশি ক্লাস নিলাম, সেই দুপুর থেকে শুরু করছি। ওই তোমার সামনে এসেছি পরীক্ষা আছে তো একদম বেশি ব্যস্ত হয়ে গেছি এবার। তোমার ওই 25-এর স্টুডেন্ট আছে তোমাদেরই আর কি, বড় আপু আর কি, বড় আপু ভাইয়েরা আর কি, ওদেরকে পড়াইতেছি, ওদেরকে ক্লাস রেকর্ড করে দিতে হইতেছে, আবার ক্লাস নিতে হইতেছে, ওদের জন্য ক্লাস বানাইতেছি, এই জন্য একটু ব্যস্ততা। আবার এদিকে তোমার টেনশনটা আমার মাথায় সব সময় ঘুরে, বুঝছো? তোমার টেনশন বেশি ঘুরে, তোমার সামনে কবে পরীক্ষা দিয়ে দেয় আবার, এই জন্য আর কি প্যারা নেওয়া। আচ্ছা যাই হোক, এবার অ্যাডার সম্পর্কে আমরা জানি। দেখো, অ্যাডার সার্কিট হলো বা যোগের বর্তনী, যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে অ্যাডার বলে। তার মানে দেখো, আমরা ওই কম্পিউটারের ক্ষেত্রে, নর্মাল ডিভাইসের ক্ষেত্রে আমরা যখন সংখ্যা পদ্ধতি শিখছিলাম, এখানে আমরা যোগের কাজটা হলো 2-এর পরিপূরক দিয়ে করছিলাম, মনে আছে না? মানে বিয়োগের কাজটা, মানে বিয়োগের কাজটা আমরা যোগের মাধ্যমে করছিলাম। তো এইখানে তোমার কাজ হইলো, অ্যাডার হলো যোগের কাজ করে, মানে ও হলো অ্যাডার। অ্যাড মানে তো বুঝো, অ্যাড মানে যোগ করা, আর অ্যাডার মানে যোগকারী। অ্যাডার মানে যোগকারী, মানে ও হলো কম্পিউটারের সমন্বিত বর্তনীতে যত যোগের কাজ আছে সবগুলা ধরো ও করবো, ওর কাজ এটা। যেমন কম্পিউটারের সকল গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয়। গুণ হলো বারবার যোগ করা এবং ভাগ হলো বারবার বিয়োগ করা। আবার পুরো পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমে বিয়োগ করা যায়। কাজেই যোগ করতে পারা মানেই গুণ করা, আর বিয়োগ এবং ভাগ করা। তার মানে দেখো, আমাদের গুণ, ভাগ, যোগ তিনটা জিনিস, গুণ, ভাগ, বিয়োগ তিনটা জিনিসই মূলত যোগের মাধ্যমে লুকায়িত আছে। মানে যোগ এমন একটা জিনিস, এরা এমন একটা জিনিস, এই তিনটারে এরা এক্সপ্লেন করা যায়। এই জন্য এই যোগের দ্বারে ওরা লজিক্যাল সার্কিট দিয়ে অ্যাডারে কনভার্ট করে দিছে। মানে অ্যাডার এমন একটা কাজ করব, কম্পিউটার ডিজিটালের যত কাজ আছে সেটা উল্টা কাজ হোক, বিপরীত কাজ হোক, যোগের কাজ হোক, গুণের কাজ হোক, বিয়োগের কাজ হোক, ভাগের কাজ হোক, সব আমরা অ্যাডার দিয়ে করব। অ্যাডার এতটা দামি জিনিস। এই অ্যাডার হলো দুই প্রকার, একটা তোমার হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। একটা হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার, মানে একবার হলো সে অর্ধেক যোগের কাম করে আর একবার পূর্ণ যোগের কাজ করে, ঠিক আছে? এবার হাফ অ্যাডার আসো। হাফ অ্যাডার হলো অর্ধ যোগের বর্তনী, যে সমবায় সার্কিট দুটি বিট যোগ করে, ভালো করে বুঝবা, দুটি বিট যোগ করে এবং একটি যোগফল এস ও একটি ক্যারি সি আউটপুট দেয়, তাকে হাফ অ্যাডার বলা হয় বা অর্ধ বর্তনী বলা হয়। এটা আমি একটু পরে বেশি করে বোঝাবো নি, সমস্যা নাই, তুমি খালি মনে রাখো। আমার এটা মনে রাখতে হবে। প্রথম কথা, দুইটা বিট নিব, দুইটা ইনপুট নিব, দুইটা ইনপুট নিয়ে এই দুইটা ইনপুটে যোগ করব, যোগ করে তুমি যে মান পাবা তার মান হলো একটা সাম আর একটা ক্যারি। মানে সামের মানটা বসাবা আর ক্যারির মানটা রাইখা দিবে। অ্যাজ লাইক অ্যাজ আমি তোমার যদি বলি যে 1 + 1 এই তিনটারে যোগ করো বাইনারিতে, তাহলে তিনটারে যোগ করলে জানি কত হয়? 11 হয় না বলছিলাম? যোগফল 3 - 2 করো, তাহলে যে 1 থাকে। হাত এই যে সাম তুমি যোগফলটা যে বসাইলে তার S1 যে বসাইলে এটা হলো সাম হইলো, আর হাতে যেটা রাইখা দিলে ওটা হলো ক্যারি। তাহলে E1 এরকম ক্যারি আর এটা এরকম সাম। এবার 1 আর 1 যোগ করলে কত হয়? 0। তাহলে এই 0 এরকম হলো সাম, আর হাতে যে 1 রয়েছে ওরকম ক্যারি। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এরাই দেখো আমরা এই সত্যক সারণীতে দেখি। সত্য সারণী দেখো কি বলছে, ইনপুটে 0 1 0 1 0 0 1 1 বসাইলে বলো আমারে 0 আর 0 যোগ করলে কত? 0। এই 0, তাহলে যোগফল 0। হাতে কিছু আছে? না, না, মানে 0, ক্যারি 0। বলো 0 আর 1 যোগ করলে কত? 1। হাতে কিছু আছে? না, ওকে, বলো 1 আর 0 যোগ করলে 1, হাতে কিছু নাই, বাট 1 1 যোগ করলে কত? 0 হবে। তার মানে হাতে এবার কেরা রইছে এই একটা, আমরা লিখে দিলাম। বুঝাতে পারছি? ওকে, এখন এই সত্যক সারণী দিয়ে
আমরা একটা লজিক্যাল সার্কিট তৈরি করি, মানে লজিক্যাল ফাংশন তৈরি করি। তো লজিক্যাল ফাংশনটা দেখো আমরা এক্সক্লুসিভ অর দিয়েই তৈরি করতে পারি, বা যেটাই বলো না কেন। এখানে সাম হলো এক্সক্লুসিভ অর গেট দেওয়া এবং আউটপুট ক্যারি হলো অ্যান্ড গেট দেওয়া প্রকাশ করা হয়েছে। এটা কীরকম আমি তোমার এক্সপ্লেনেশন করি। এখানে আসো তুমি, আমাদের সামের ক্ষেত্রে মানটা অ্যাক্টিভ পাইছো কার কার জন্য বলো? এখানে অ্যাক্টিভ পাইছো 1 আর 1 বলো। ওকে, তার মানে এই ওয়ান্ডারে তুমি পাইছো হইলো যখন এ খারাপ বি ভালো ওর জন্য, আর এই ওয়ান্ডারে পাইছো হইলো যখন এ ভালো বি খারাপ। তার মানে আমরা বলতে পারি এই দুইটা যদি যোগ করি এরা আসলে কার বর্তনী কসেন দেহি মনে পড়ে না? একটু আগে দেখাইছিলাম। এক্সক্লুসিভ অর মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, তার মানে এস এর মধ্যে লুকায়িত আছে হলো এক্সক্লুসিভ অর গেট, এস এর মধ্যে সামের মধ্যে লুকায়িত আছে কোন গেট? হ্যাঁ, এবার আসো তুমি ক্যারিতে আসো। ক্যারিতে তুমি যদি এই যে ওয়ান মানটা পাইছো, এটা কার জন্য পাইছো? শুধু এ ওর জন্য। হ্যাঁ, তাহলে দুইজনেই ভালো, এ ও ভালো বি ও ভালো। এরা মূলত এন গেট লুকায়িত আছে। কোন গেট? হ্যাঁ, ওরা সেই কথাটাই বলছে, এস এর মধ্যে হলো এক্সক্লুসিভ অর গেট লুকায়িত আছে, আর ক্যারির মধ্যে এন গেট লুকায়িত আছে। বুঝাইতে পারছি? তাহলে এই দুইটারে যদি তুমি সার্কিটে রূপান্তর করো তাহলে বলো এ আর বির জন্য, এই যে আমি এইভাবে লিখতে খুব পছন্দ করি আমি, এইভাবে দেখো এ আর বি, এটার মধ্যে এক্সক্লুসিভ অর চিহ্ন দাও। এই দেখো এক্সক্লুসিভ অর চিহ্ন, এ এক্সক্লুসিভ বি, আর এ এন্ড বি ক্যারির জন্য এটা হলো আমাদের সামের মান, আর ক্যারির মান হলো এন্ড চিহ্ন এবি। এই হইছে না? তার মানে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা একটা মাত্র এক্সঅর গেট পাই এবং একটা মাত্র এন্ড গেট পাই। কোনো ডাউট আছে? না। এই কথাটাও লিখে দিবে যে হাফ অ্যাডারের ক্ষেত্রে একটি মাত্র এক্সঅর গেট পাওয়া যায়, একটি মাত্র এন্ড গেট পাওয়া যায়। ঠিক আছে, তাহলে হাফ অ্যাডারের কাহিনী শেষ। এবার বলো হাফ অ্যাডার বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে হাফ অ্যাডার যদি বুঝো তাহলে আমরা এখন ফুল অ্যাডারে আসি। ফুল অ্যাডারে আসার জন্য একটা কথা আছে। আচ্ছা, ধরো হাফ যোগ হাফ মিলা জানে কি হয়? 1 হয়। তার মানে হাফ অ্যাডার যোগ হলো হাফ অ্যাডার মিলা তাহলে কি অ্যাডার হবো? ফুল অ্যাডার। ওকে, ডান। তাহলে হাফ অ্যাডার জন্য আরেকটু ব্যাখ্যা যদি তোমার দিতে বলে এটা শিখা রাখো। শুধুমাত্র যদি মৌলিক গেট দিয়ে তোমাকে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে বলে তাহলে তুমি মৌলিক গেট দিয়ে কন্ট্রোল করবা। যেমন এই যে আমাদের এক্সঅর গেট, এক্সঅর গেট তো আমাদের যৌগিক গেট ছিল, তাই না? বাট এক্সঅর গেটের প্রতিপক্ষে কিন্তু আছে ওই যে আমি লিখছিলাম প্রথমে এ নট বি প্লাস এ বি নট, তাই না? যদি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তাহলে তুমি তখন ইউজ করবা হলো এ নট বি প্লাস এ বি নট এবং সি, এরা ইউজ করবা। তখন তুমি এরা ইউজ করবা না, মৌলিক গেটের কথা বললে এটা ইউজ করবা না, মন থাকবো? তাহলে এর জন্য দেখো আমরা বুলিয়ান আলজেব্রা আমরা সার্কিটটা পূরণ করি এ বি নটের জন্য। এই যে এ নট বি দিয়ে একটা সার্কিট আর এ দিয়ে একটা সার্কিট। দেখো এই সার্কিটটা অনেক বড় হয়েছে না স্যার? এই সার্কিট অনেক বড় হয়েছে না? হ্যাঁ, এটাই হলো আমাদের একটু ঝামেলা এডারের ক্ষেত্রে। এই যে এরকম মৌলিক গেট দিয়ে যখন বাস্তবায়ন করা হয়তো অনেক আগে, তখন এই সার্কিটটা অনেক বড় হইতো, ডিভাইসগুলো অনেক বড় বড় হইতো, কম্পিউটারগুলো একটা রুমের সমান হইতো। আর এখন কি? হ্যাঁ হ্যাঁ, এখন কি আমাদের এই যে কম্পিউটারগুলো এত বড় বড়, ডিজিটাল অনেক ছোট ছোট হয়েছে না? একমাত্র কারণ একটাই, এই অ্যাডারে কত শর্ট করছে। এরপরে তুমি দেখবা হয়তো আমরা থাকতে থাকতে এই অ্যাডারের আরেকটা রূপান্তরিত ভার্সন এসে পড়বো, হয়তো দেখবা এটা আরো ছোট করে ফেলছে। চিপগুলো এত ছোট করতেছে এখন, মানে একদম ন্যানো চিপে গেছে সব, কত ছোট করতেছে সবকিছু। এই ন্যানো চিপের একমাত্র রূপান্তরিত ফরম্যাট হলো এই অ্যাডার এতটা হেল্পফুল। আগে আমাদের ডিজিটাল সার্কিটগুলো এত, মানে তোমার ফুল অ্যাডার দেখালে তুমি বুঝতে পারবা, ফুল অ্যাডার যখন দেখাবো তখন বুঝবা যে সার্কিটগুলো কত বড় ছিল আর এখন কত ছোট হয়ে গেছে। এই পর্যন্ত বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে আসি। এই যেখানে কিছু অসুবিধা আছে
এরকম তো লেখা যাইতেছে না। তুমি একটু চ্যাট জিপিতে সার্চ করো বা গুগলে সার্চ করো যে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের অসুবিধা কি কি ছিল, দেখবা বইলা দিব সব। এই অসুবিধা ছিল বলে আমাদের ফুল অ্যাডার আবিষ্কার হয়েছিল পরে। এই যে দেখো ফুল অ্যাডারের সার্কিট বা পূর্ণ যোগের বর্তনী, এরা অনেক কাজ সহজ করে দিছে, আরও কাজ সহজ করছে। এবার দেখো তাহলে ফুল অ্যাডার পড়ি আমরা। যে সমবায় সার্কিট 3টি বাইনারি বিট নিয়ে কাজ করবে, কয়টা? 3টি বাইনারি বিটের 2টি ইনপুট থাকবে, ওই একটি ক্যারি বিট থাকবে। তাইলে এবার কি বলছে, 3টা ইনপুট থাকবো, তার মধ্যে 2টা থাকবো ইনপুট মানে ইনপুট বিট, আর একটা ক্যারি থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারি থাকবে। তাহলে এদেরকে যোগ করলে আমরা যোগফল সাম পাবো এবং ক্যারি হিসেবে ক্যারি আউট পাবো, তাকে ফুল অ্যাডার বলা হয়। মানে ওই আগের মতোই, শুধু তুমি বলবা 3টা ইনপুট থাকবে। এবার 3টা ইনপুটের মধ্যে 2টা হলো নর্মাল ইনপুট থাকবো, আর একটা শুধু ক্যারি ইনপুট থাকবো। এই ক্যারি ইনপুট হইলো ওই আগের বর্তনী যে তুমি যে ক্যারিটা পাইছিলা না, এই যে হাফ অ্যাডার ক্ষেত্রে যে ক্যারিটা পাইছিলা না, এই ক্যারিটা, এই যে এই ক্যারিটা মূলত আমি তোমার দাগিয়ে দেখাই দাও, এই যে এই ক্যারিটা মূলত হইলো তোমার এখানে ক্যারি ইনপুট হিসাবে ইউজ হবে। হাফ অ্যাডারে যে আমাদের ক্যারি আউটটা ছিল, ক্যারিটা ছিল, ওটা মূলত এনে এসে ক্যারি ইনে এনে ইনপুট ঢুকবো। বোঝাইতে পারছি? মানে হাফ অ্যাডারের ক্ষেত্রে যে ক্যারিটা ছিল ওটা এখানে ইনপুট হিসাবে কাজ করে। হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড। এটা এখানে লেখা আছে বা আমি বইলাই দিলাম। আর নতুন করে তুমি যা পাবা এটা সাম থাকবো আর এলো ক্যারি আউট থাকবো। বোঝাতে পারছি? ওকে, ব্লক ডায়াগ্রামটা হয়ে গেল। আমরা একটু আসি যে এটা দেখো সত্যক সারণীটা দেখো, তাইলে বুঝতে পারবা। দেখো সত্যক সারণী, সত্যক সারণী। তো এবার ইনপুট হিসেবে কটা আছে? 3টা। তাহলে যে 0 1 0 1 0 0 1 1 0 0 1 1, তারপরে 4টা 0 4টা 1। কোনো সমস্যা আছে? না। তাহলে দেখো এবার সাম বলো, 3টা 0 রে যোগ করো তো যোগফল কত? হ্যাঁ, হাতে কিছু থাকে না, বলো। এরপরে এটার যোগ করো 1 হয় হাতে নাই। ক্যারি হ্যাঁ, ক্যারি নাই। এখানে 1 1 যোগ করলে কত? ও সাব্বাস, ঠিক আছে, ধরতে পারছো, বুঝছি। 1 0, তারপরে 0 1, তারপরে 1 1 যোগ করলে 0 1, তারপরে 3টা যোগ করলে সামও 1 আছে, ক্যারি 1 আছে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত বুঝছো? ওকে, এবার আসো আমাদের ফুল অ্যাডারের সার্কিটে আসি। তাহলে আমাদের সাম এস আর ক্যারি আউট। বলো সাম এস এর ক্ষেত্রে এই যে মানটা, এটা কার জন্য অ্যাক্টিভ হয়েছিল বলো তো দেখি? ওকে, তাহলে এ খারাপ, বুঝো, এই যে এ খারাপ, বি খারাপ, সি ভালো। বলো তারপরেরটা কার জন্য অ্যাক্টিভ হয়েছে? তাহলে এ খারাপ, বি ভালো, সি আই খারাপ। তারপরটা আসো 1 কার জন্য? তাহলে এ ভালো, বি খারাপ, সি আই খারাপ। তারপরেরটা 3 জনেই ভালো। তাহলে এই যে 4টা সার্কিট পেলে, এই 4টা খালি যোগ করে দাও, তাহলে আমাদের আউটপুট সামের মান পাবা। এই দেখো তো, পাইছো নাকি? আমার সাথে মিলছে? এবার ক্যারি আউট আসো। ক্যারি আউট কার জন্য অ্যাক্টিভ হয়েছিল? এই 1টা কার জন্য অ্যাক্টিভ হয়েছে বলো? এই যে দেখো প্রথমে বি আর সির জন্য, তারপরে এইভাবে অ্যাক্টিভ হয়েছে। এখন পারবা না এটা? তাহলে সত্যক সারণী থেকে কিভাবে একটা সরলীকরণ ফাংশন আনা লাগে এটা বুঝছো তো? ফাংশন আনতে পারছো তো? পারবা তো? ওকে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবো। না বুঝলে আবার প্রশ্ন করবা, কোনো টেনশন নাই। তবে এখানে কোনো ছাড় নাই, কম্প্রোমাইজ নাই। এটাকে একদম ভালো করে একদম ঠুটস্থ করে ফেলতে হবে, কোনো কথা নাই। আচ্ছা, এবার আমরা তাহলে সাম আর ক্যারির এক্সপ্রেশন করি। বলো সামের জন্য আমাদের যে লজিক্যাল সার্কিট ছিল, এখানে যে এ নট বি সি ছিল, তাহলে আমাদের এ নট বি নট সি নট 3টাই দরকার, তাই না? হ্যাঁ, তাহলে 3টা, এই যে প্রথমে এই 3টা গুণ অবস্থায় আছে না?
হ্যাঁ গুণ এই দেখো আমরা এ নিছি, বি নিছি, সি নিছি, গুণ অবস্থায় হইছে। এরপরে দেখো তারপরে আবার এ নট বি নট এভাবে দিছি। দেখো এই সার্কিটটা কত বড় হইছে, দেখো অনেক বড় হইছে না? ওকে, তার মানে আমরা বলতে পারি ফুল অ্যাডারের ক্ষেত্রে চারটা, এই যে 1 2 3 4 চারটা এন গেট, মানে 1 2 3 4 5 6 7 8 আটটা এন গেট ও দুইটা অর গেট মিলে মূলত আমাদের ফুল অ্যাডারের সাম এবং ক্যারি পাওয়ার যায়। তাই কথা বলা যায় না? হ্যাঁ বলা যায়। আচ্ছা, তাইলে নর্মাল ওয়েতে আমরা যদি সত্যক সারণী থেকে তিনটা ইনপুট নিয়ে দুইটা আউটপুটে কাজে লাগাই, তাহলে সাম এবং ক্যারি হিসাবে আটটা এন গেট পাওয়া যায় এবং দুইটা অর গেট পাওয়া যায়। বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। আর দুইটা অর গেট পাওয়া যায়। এখন দেখো সার্কিট অনেক বড় হয়েছে না? অনেক হ্যাঁ, এখন এই সার্কিটটার এই দেখবা পরবর্তী বিজ্ঞানীরা ছোট করে ফেলছে। ওই ছোট করার জন্যই মূলত সরলীকরণের আবিষ্কার হয়েছে। এই কিসের আবিষ্কার হয়েছে? সরলীকরণ। এই যে বড় বড় এত তুমি ফাংশন দেখতেছো, লজিক্যাল ফাংশন, এই ফাংশনটারে তুমি এবার নিজে ছোট করবা, সরলীকরণ করবা, ছোট কইরা ওইটা দিয়ে ডিভাইস বানাবা, সার্কিট বানাবা, দেখবা অনেক ছোট এসে পড়ছে। তাহলে আমরা একটু সরলীকরণ শিখি। দেখো এস রে তুমি সরলীকরণ করো, আমি তোমার সরলীকরণ শিখাইছিলাম। দেখো সরলীকরণ জানি কেমনে করে, কমন নিয়ে নিয়ে মনে আছে না? ওকে, দেখো এটা আমি সরলীকরণ দেখিয়ে দেই। এই যে এস এর যে মান আছে তারে আমি সরলীকরণ করতেছি। এখানে দেখো প্রথমে এ নট কমন যায়, যে এ নট দেখো কমন যায়, এই যে অর থেকে এই দুইটা থেকে কমন যায়, এটা থাকে। কোনো ডাউট আছে? না। ওকে, এখানে আসো, এখানে এ কমন যায়। হ্যাঁ দেখো এটার জন্য আমরা লিখতে পারি বি নট সি আই প্লাস বি সি নট, এবং এটার জন্য লিখতে পারি বি নট সি নট প্লাস বি সি আই। তো এই যে দেখো আমি তোমারে বলছিলাম যে এক্সক্লুসিভ এ এক্সক্লুসিভ বি, এটার জন্য আঙ্গেল লেখা যায় এ নট বি প্লাস এ বি নট। কোনো ডাউট আছে? হ্যাঁ ওই যে ফাংশনটা দেখতে। তো এটার জন্য তাহলে কি আমি এটা লিখতে পারি না? লিখতে পারি একদম সেম এজ লাইক এজ। এই ফাংশনটা চাই দেখো ওইটার মতোই হইছে, এই যে দেখো ওইটার মতো হইছে। তো ওইটার পরিবর্তে আমি যদি বি এক্সক্লুসিভ সি আই লিখি, কোনো সমস্যা আছে? না সমস্যা এই যে এটার জন্য যদি আমরা এটা লিখি, কোনো সমস্যা আছে? না। এটা আবার কি দাঁড়াচ্ছে জানো? দেখো এ নট বি প্লাস এ বি নটে ফলো করছে। এই যে ও নিজে দেখো এ নট বি প্লাস এ বি নট, ওরা যদি বি ধরো ওরা যদি এ ধরো, তাহলে এ নট বি প্লাস এ বি নট ফলো করছে না? হ্যাঁ তাহলে তিনটার জন্য আমরা ডাইরেক্ট লেখারি না যে এ নট বি নট সি নট। কোনো সমস্যা আছে? হ্যাঁ লিখতে পারি। দেখো কত বড় মান ছিল, কত ছোট হয়ে গেছে গা সরলীকরণ মান। বুঝাইতে পারছি? জি। তাহলে এটা বুঝছো? হ্যাঁ এবার ক্যারি আউট দেখো, ক্যারি আউটের মান কত বড় ছিল না? তাহলে সেম ভাবে এটারও সরলীকরণ করবা। দেখো আমরা সরলীকরণ করছি, তো সরলীকরণ করে আমরা এই মানটা পাইছি। কোনো ডাউট আছে? না। এখন আমি বলছিলাম এই সরলীকরণ মান দিয়ে তুমি সার্কিট তৈরি করো। দেখো আমি যদি সার্কিট তৈরি করে, সার্কিটটা কত ছোট হয়েছে না? তুমি দুইটা সার্কিটের মধ্যে শুধু কম্পেয়ার করে দেখো। এবার দেখো তুমি নিজেই দেখো কত বড় একটা পেজ গেছিল, আর এবার দেখো তার মনে হয় 4 ভাগের 1 ভাগ হয়েছে। এটা দেখো তুমি, বুঝছো? তার মানে আমরা দুইটা অর গেট নিয়ে, এবার দেখো আমরা কোয়ারি দুইটা অর গেট, সরি এক্স অর গেট আর দুইটি এন গেট ও একটি অর গেট মিলে আমাদের, ও একটি অর গেট মিলে মূলত আমাদের সরলীকৃত ডিভাইসের সার্কিট পাওয়া যায়। পাওয়া গেছে না? তাহলে দেখো আমাদের ভ্যালুটা, মানে এই যে সার্কিটটা অনেক ছোট হয়েছে না? হ্যাঁ ছোট। তো এখন যদি ছোট হয়, এবার কো ডিভাইস কম্পিউটার কি এই একটা ঘরের সমান হবো, রুমের সমান হবো, নাকি ছোট হবো? না ছোট হবে। হ্যাঁ, এই যে এই কারণে আমাদের ডিভাইস এত ছোট হয়েছে। আমরা অ্যাডারকে ওইভাবে আইসিতে মানে ইন্টিগ্রেটেড সার্কিটে রূপান্তর করতে পারছি, যার কারণে আমাদের ভ্যালুগুলো এত ছোট আসছে। তাইলে এটা কি এভাবে সরলীকরণ করে সার্কিট দেখাইতে পারবা না?
হ্যাঁ পারবো। তাহলে ফুল অ্যাডারও বুঝছো? হুম ওকে, ভেরি গুড। তার মানে দেখো এখান থেকে আমি ছোট্ট আরো একটা কথা বলতে পারি। একদম প্রথমে আসো, তুমি প্রথমে আসো। দেখো মজার একটা জিনিস দেখাই তোমারে। আমি তোমার একটা কথা বলছিলাম যে হাফ প্লাস হাফ সমান 1 হয়, কইছিলাম না? বলছিলেন। আচ্ছা, একটা হাফ অ্যাডারে আসো তুমি। একটা হাফ অ্যাডারে কয়টা অর গেট থাকে? এক্স অর গেট কয়টা থাকে? একটা আর এন গেট কয়টা থাকে? একটা তাহলে এটারে ডাবল করো। এন গেট তাহলে কয়টা হওয়া উচিত? এটা ফুল অ্যাডার এন গেট কয়টা হওয়া উচিত? ওকে, এক্স অর গেট কয়টা হওয়া উচিত? দুইটা আসো এবার। বলো বলো, এন গেট কয়টা আছে? দুইটা অর গেট কয়টা, এক্স অর গেট কয়টা আছে? দুইটা তাহলে ডাবল হইছে। হ্যাঁ হইছে। এইখানে শুধু একটা কাহিনী করছে, এই একটা অর গেট এক্সট্রা লাগে, একটা অর গেট এক্সট্রা লাগে, তাই না? এই একটা এক্সট্রা অর গেট এটা লাগতেছে, এতটুকু শুধু তফাৎ। কিন্তু দুইটা হাফ রে আমরা ডাবল করে আমরা একটা ফুল বানাইতে পারি, তো এটা তো সম্ভব। পারি। হ্যাঁ পারি। হাফ আর হাফ মিলা যদি 1 হয় তাহলে অবশ্যই অবশ্যই এখানে হাফ অ্যাডার আর হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডার হওয়া সম্ভব, হ্যাঁ সম্ভব। বাস্তবায়ন হওয়া সম্ভব। শুধু আর একটা হেল্পার লাগে, সেটা হলো এখানে একটা অর গেট। অ্যাজ লাইক অ্যাজ এই হাফ আর হাফ এটা হচ্ছে যোগ করার জন্য আমাদের অবশ্যই একটা হেল্পার অপারেশন অর লাগে, লাগে না? হ্যাঁ লাগে। অথবা ছোট্ট ভাবে তোমার এখানে একটু লসাগু করতে হয়, লাগে তো? এটা হলো জাস্ট হেল্পার। তো এইখানেও দেখবা অর গেট হলো আমাদের হেল্পার হিসেবে কাজ করছে। বোঝাতে পারছি? মনে থাকবো? এই যে এখানে জালেই খেতেছি এগুলা এমসিকিউ তো আসবো, দেখো মনে রাখো। প্রশ্ন জীবনে পাইবে তখন স্যার আঙ্কের কথা মনে করো যে একটা ফুল অ্যাডারে কয়টা এক্স অর গেট থাকে, কয়টা এন গেট থাকে, আর কয়টা অর গেট থাকে, বললা দিলাম। ঠিক আছে? ওকে, এখন তাহলে আমি যদি বলি যে দুইটা হাফ অ্যাডার দিয়ে আমরা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, একটা ফুল অ্যাডার দেখানো যায়, তাহলে এটা সম্ভব? সম্ভব। তাহলে যে দেখাইতে পারবা না? হ্যাঁ পারবো। আচ্ছা, এটা দেখানোর জন্য আরো ধরো যে একদম ওটার এক্সাক্ট ওটার অ্যান্সারই আছে একটা এই নিচের একটা টপিকে, এই টাইটেলে ওরা দিয়ে দেয়, ওরা ডাইরেক্ট বলে দেয় স্যাররা যে হাফ অ্যাডার সার্কিটের সাহায্যে ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন করে দেখাও। তখন তুমি অবশ্যই দেখাবা, এই যে নিচের যে রুলস আছে এই রুলসটা দিয়ে তুমি ইনশাল্লাহ দেখিয়ে দিবে, তাইলেই হবে। ওই আগেরটা যদি দিতে চাও তাও হবে, এই যে আমি যা শিখাইলাম এতক্ষণে এটা যদি দিতে চাও তাও হবে। কিন্তু এখানে যে এক্সট্রা শর্তক সারণী দেওয়া আছে, এক্সট্রা প্যারা না, এই যে শর্তক সারণী আছে তো এখানে, তাই না? কিন্তু ওই ক্ষেত্রে ওইখানে যে আমার এখন পরের যে অ্যান্সারটা দেওয়া আছে এখানে শর্তক সারণী দেওয়া নাই, এখানে ডিরেক্ট একদম অ্যান্সারই দেওয়া আছে। তুমি যদি অ্যান্সার এটা দিতে পারো এখান থেকে অ্যান্সারটা নিতে পারো, এটা অনুযায়ী একদম হুবহুব দিবে। বুঝাতে পারছি? তারপর আমি একটু পড়া দেই যে আমরা জানি ফুল অ্যাডার ইনপুট হিসাবে এ বি সি আই থাকে এবং আউটপুট হিসাবে যোগফল এস থাকে, ক্যারি আউট থাকে। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা এই যে এস ইকুয়াল এ এক্স বার এই যে আবার করে লিখতে পারে না, এটা টাইপিং মিস্টেক করছে, এরকম থাকে। জানি তো? এটা জানি না? কথা বলো। হ্যাঁ এগুলো আমরা জানি, এদের লিখবা সুন্দর করে। আমরা জানি এস ইকুয়াল ফুল অ্যাডারের ক্ষেত্রে এস ইকুয়াল এত, সি আউট ইকুয়াল এত লিখবো। তো উপরের ফাংশন দুটি বাস্তবায়নের লক্ষ্যে দুটি হাফ অ্যাডার ও একটি অর গেট লাগে। এই জিটটা আগে আমি তোমার কইলাম যে দুইটা হাফ অ্যাডার লাগে, আর এক্সট্রা শুধু কি কারে লাগে? হ্যাঁ একটা অর গেট লাগে। তাহলে আমরা একটু দেখাই। এই যে দেখো আমাদের এ বি ইনপুট সিআই নিছো, তো এ বি ইনপুটে আমরা প্রথমে এক্স অর গেট দেখাবো। এই যে S1 দ্বারা প্রকাশ করছি আমরা, যেহেতু প্রথম ইনপুটের S1। আবার আমরা আমাদের ক্যারি 1 C1 দেখাইছি এবি দ্বারা। তো এই S1 এবং এবি আবার ঢুকছে, ঢুইকা নিয়ে আমাদের হলো যে S2 মান C1 এবং S1 এবং CI বানাইছে, আর C2 মান হলো S1:2 C2 বানাইছে। আচ্ছা এটা আমি তোমার যদি ভাঙ্গা লিখি তাহলে ভালো করে বুঝবা। S1 মানে হলো তোমার এখানে এই যেটা এ
এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই। দেখো এটাই কিন্তু আমাদের ফুল অ্যাডারের মান। এই যে দেখো এই যে আছে এটারে ভাঙিয়া মূলত এমনি করে লিখছে, টেনশন নাই। তুমি এমনি করে দেখাইতে পারো, যে এমনি করে দেখাইতে পারো, দেখাই লইলো। এখানে দেখো এই যে সি নডের মান কি আছে, সিআই ইন্টু এটা আছে না, এরা মানে কেরা S1 না? তাহলে সি নডের মানটা যা আসবে সেটা হলো S1 ইন্টু সিআই হবে। এই দেখো S1 ইন্টু সিআই আছে। আচ্ছা, আর এই যে সি নডের মান, আমাদের সি আউটের যে মান ছিল, সি আউটের মান কে ছিল? এই যে দেখো সিআই S1 এবি ছিল। তার মানে আমরা বলতে পারি কি, এটা মানে তোমার হলো S1 সিআই প্লাস এর এবি, লেখা যায় না? এই এবি আসলে কেরা? C1 না? এই দেখো C1। তার মানে আমরা লিখতে পারি এটা মানে হলো C2 আর এটা মানে C1। তার মানে সি আউট সমান ডাইরেক্ট C1 যোগ C2 লেখা যায়। কোনো ডাউট আছে? না। এই যে দেখো আমরা একবার লাস্টে লিখছি। তার মানে দেখো আমরা দুইটা হাফ অ্যাডারে খাড়াইয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করে দিছি। এই যে ফুল অ্যাডার দেখিয়ে দিলাম, এটা একটা ফুল অ্যাডার, এটা টোটালটা একটা ফুল অ্যাডার। বানানো যায়? তাহলে আমি তো সার্কিট দিয়ে দেখাইলাম, এবার সরলীকরণ ফাংশন দিয়েও দেখাবো, এবার সরলীকরণ করেও দেখাবো। তাহলে সরলীকরণ করে দেখাই। দেখো আমরা প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে লিখতে পারি S1 ইকুয়াল A এক্সক্লুসিভ B, লেখা যায়? আচ্ছা, এবং C1 এর জন্য পাই A ইন্টু B, লেখা যায়? এই যে দেখো A ইন্টু B, এই যে দেখো, এই যে এটা দেখো আগে তুমি প্রথম, এটা হলো প্রথম হাফ অ্যাডার। এই যে প্রথম, এটা হলো প্রথম হাফ অ্যাডার, প্রথম হাফ অ্যাডারের কাম শেষ। এই যে এতটুকু প্রথম হাফ অ্যাডার। আর দ্বিতীয় হাফ অ্যাডার জানি কি করে? দ্বিতীয় হাফ অ্যাডার হলো ওই আগে যে সিআই আছে ওই সিআই রে আর এই যে বর্তমান রেজাল্টে পাইলে এই রেজাল্টে কাজে লাগাবো। ওই দেখো, যে কাজে লাগাইতেছে, এই দেখো তুমি দেখো, দেখছো? এই যে তাহলে এটা গেল আর এই যে কাজে লাগাইছে। তাহলে দ্বিতীয় হাফ অ্যাডার হলো এতটুকু, এই যে এতটুকু পাইছো? তাহলে দ্বিতীয় হাফ অ্যাডারের জন্য কি কি আছে? S2 ইকুয়াল S1 এক্সক্লুসিভ সিআই আছে, আর C2 ইকুয়াল কি আছে? S1 x ইনটু সিআই আছে। এই দেখো দ্বিতীয় হাফ অ্যাডারের জন্য আমরা এক্সক্লুসিভ লিখলাম, এই যে এক্সক্লুসিভ, তারপরে তোমার এই যে এক্সক্লুসিভ। ঠিক আছে, তাহলে এই সমীকরণে আমরা S1 ইকুয়াল এটা বসিয়ে পাই S2 ইকুয়াল হলো A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ সিআই, যা ফুল অ্যাডারের একটা যোগফল। বুঝতেছো? আচ্ছা, তাহলে আমরা আবার সি নট ইকুয়াল কি জানি? C1 প্লাস এর C2। তাহলে সমীকরণে আমরা C1 এবং C2 এর মান যদি বসিয়ে দেই, তাহলে দেখবা সি নট ইকুয়াল আমাদের C1 এর মান A এক্সক্লুসিভ B ইন্টু সিআই, এটা আছে যা ফুল অ্যাডারের একটা আউটপুটের ক্যারি সি আউট। সুতরাং দুটি হাফ অ্যাডার ও একটি অর গেটের সাহায্যে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। এই দেখো সম্ভব হয়েছে। মানে আমার ওই যে প্রথমে যেটা পড়লাম ওই জিনিসটাই শুধু হইলো এখানে একটু শর্টকাট করে দেওয়া আছে, এতটুকুই। আমার কথা বুঝছো? এটাই শর্টকাট করে দেওয়া আছে। ইনশাল্লাহ এই পর্যন্ত একটু বেশি করে পড়বা, তাইলে হবে। আর যদি কোনো কোশ্চেন থাকে বা ডাউট থাকে আমার আবার জিজ্ঞেস করো, টেনশন নাই, আমি আবার বইলা দিবনি, বুঝছো? আর তোমার যদি এই পরের টুকু বুঝতে সমস্যা হয়, তুমি এই যে আগের টুকুই দিও, শুধু ওই যে এখানে সত্যক সারণীটা দিও না, তখন তাইলে যাও, এই যে সত্যক সারণীটুকু দিও না। আর সবচেয়ে এক্সাক্ট অ্যান্সারটা হলো এটাই, মানে আমি পরেরটা যে বললাম এটাই হলো শর্টকাট। আমার মনে হয় বুঝবা। তারপরে তোমার কোনো কোশ্চেন থাকলে আমার করতে পারো, টেনশন নাই, বলো। হ্যাঁ, না পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো পারলে ভালো। আচ্ছা, এরপরে যে টপিকগুলো আছে এগুলো আমাদের সিলেবাসভুক্ত না, এগুলো আর দরকার নাই। এগুলো যদি তোমার জানার ইচ্ছা থাকে তুমি পড়ো। তাছাড়া রেজিস্টার কাউন্টার এগুলো থেকে কোশ্চেন কখনো আসে না। মূলত এডার পর্যন্তই আমার এই চ্যাপ্টারে মূলত দেখো যে ওরাও শেষ করে দিছে। এডারই মূলত আমাদের এন্ড চ্যাপ্টার, এডার পর্যন্ত এই পরীক্ষায় আসে। ঠিক আছে, আর এই এডার হলো সবচেয়ে বেশি বার আসে, বুঝছো? হ্যালো, আমাদের আছে আর 1 মিনিট, ক্লাসও শেষ হয়ে যাবে।
মূলত সবই ক্লাসও শেষ হলো, আবার এখানে ধরো যে আমাদের লিমিটও শেষ। আজকে ভালোই ক্লাস করানো হলো। তৃতীয় অধ্যায়ে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো, এগুলো দেখো। আমি যে পিডিএফগুলো তোমার দিছি সবই ইম্পর্টেন্ট, এগুলা থেকে যদি ঠিকমতো পড়তে পারো ইনশাল্লাহ সব আছে এখানে, সব A to Z সব অ্যান্সার দেওয়া আছে, তুমি খালি একটু পড়ে নিবে। যে কোনো ধরনের কোশ্চেন থাকলে, কুইরি থাকলে এখানে আছে। আর যদি থাকে আমার ইনবক্স করবা, ইনশাল্লাহ আমি বইলা দিব, টেনশন নাই, বুঝছো? হ্যালো, ওকে। এখন তুমি সুন্দর করে হাতের নোটটা কইরা ফেলবা, এটা হলো তোমার দায়িত্ব। তুমি নোটটা কইরা, আমি তোমার ধরো যে দ্বিতীয় প্রথম তো পড়াইছিলাম, প্রথম এই তৃতীয় চ্যাপ্টারই শেষ হয়ে গেল, এখন প্রথম অংশটুকু পড়াইছিলাম, ওটা তো আর তোমার নাই। তুমি বললা যে দ্বিতীয় অংশ আছে, লজিক গেট আছে আর কি, তাই না? হ্যাঁ, এখন এই এই দ্বিতীয় অংশের মধ্যে পরীক্ষার আগে যদি কোনো ধরনের আরও ব্যাকআপ দরকার হয়, প্রয়োজন হয়, তুমি আমার বললো ইনবক্স করো, আমি ইনশাল্লাহ যতটুকু পারি তোমার ইনবক্সে বুঝাই দিব। অথবা যদি আরেকটা ক্লাস প্রয়োজন হয়, মানে তোমার কুইরি টাইপের কোশ্চেন, মানে তুমি শুধু কোশ্চেন করবা, প্রশ্ন উত্তর বলবো, এটা বলবা যে আঙ্কেল এটা বুঝি না, এটা বুঝাই দেন, এটা এরকম হয়েছে, এটা এরকম হইলো না কেন, এটা এরকম হইলো, মানে একটা ধরো যে সলভ ক্লাস বলা হয় যেটারে বলে, ঠিক আছে? ওয়ান শট সলভ ক্লাসটা যদি প্রয়োজন হয় আমার ইনবক্স করো, আমি ইনশাল্লাহ বলে দিব। হ্যালো, হ্যাঁ, না না, চ্যাট চ্যাট না, আমি তো হোয়াটসঅ্যাপেই থাকি। না না না, ওইটা নাই, ওইটা নাই। মানে তুমি এডিটের কথা বলতেছো নাকি? ওই যে চ্যাপ্টার যেটা আছে আমার এটা কমপ্লিট। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি মিস্টেক করছি। মানে ডেটা কমিউনিকেশনের যে দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার, ওইটা থেকে কি করতে হবে? মানে ওইটার ভিতরে নোট আছে। ও, ওইটার নোট দেখতে হবে। এই যে শিটগুলো আছে আর নোটগুলা তো ওইভাবে আমি মনে হয় নোট করছিলাম নাকি। না না, ওইটাই ম্যাথ লাগে না, দ্বিতীয়টার উপরে তো ম্যাথ লাগে না, দ্বিতীয়টায় কোনো ম্যাথ আসে না। বিট বাইটের ম্যাথ আসে কিনা দেখতে হবে, আমার মতে আসে না। তারপরে তুমি একটু করো, আমার ওইটা পড়তে গেলে তুমি বইয়ে পড়ো বা শিটে পড়ো না কেন, পড়তে গেলে ওই টপিকটা ধরে স্ক্রিনশট দিয়ে আমার পাঠিয়ে দিও, আমি দেখবো নি আসলে কাহিনী কি। বুঝছো কি বলছি? হ্যাঁ, তুমি মানে পড়ার সময় কোনো কোয়েরি থাকলে আমার স্ক্রিনশট দিও, আমি দেখে ওটার উপরে ডিপেন্ড করে আমি যদি ক্লাস নেওয়া লাগে। দ্বিতীয় দায়িত্ব আমি আসলে প্রথম দ্বিতীয় কাউরে পড়াই না কখনো, ওটা আমার স্টুডেন্টরা ওরা নিজেরাই করে না। হ্যাঁ হ্যাঁ, তুমি মানে পড়ার প্রবলেম থাকলে বইলো তাইলে হবে। তবে তৃতীয় অধ্যায়ে কোনো টাইপের কোশ্চেন থাকলে তুমি আমার এনি টাইম করতে পারো, এটার উপরে যদি ক্লাস আরও নেওয়া লাগে আমি দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। তবে আমার মোটামুটি যেটা মনে হইতেছে যে আমার দায়িত্ব অনেকটুকুই শেষ, এখন শুধু তোমার দায়িত্ব তোমার নিজের পড়া, হ্যাঁ, তোমার নিজের পড়া একটু নিজের গোছানো, সেটা নোট কইরা